আসসালামু আলাইকুম। তো তোমাদের কোষ রসায়ন অধ্যায়টা প্রায় শেষের দিকে। আজকের ভিডিওর মাধ্যমে তোমার মোটামুটি অধ্যায়ের আলোচনা শেষ হয়ে যাবে। তো আমরা লিপিড টপিকটা শুরু করছিলাম, লিপিডের পার্ট 1 ভিডিও শেষ। আজকে পার্ট 2 ভিডিওর মাধ্যমে আমরা লিপিড প্লাস এই অধ্যায়টা শেষ করে ফেলবো। তো কথা না বাড়াই শুরু করি। আজকে আমাদের লিপিডের পার্ট 2 ভিডিও। লিপিড আজকের টপিক কি? টপিক হলো লিপিডের পার্ট 2 ভিডিও। তো আমরা লাস্ট ভিডিওতে পার্ট 1 ভিডিওতে সরল লিপিড পর্যন্ত আলোচনা করছিলাম, অর্থাৎ সরল লিপিডটা পুরো আলোচনা করছিলাম। একদম তোমার হলো তেল চর্বি মোম সবই একদম বিস্তারিত A to Z আলোচনা হয়ে গেছে। আজকে আমরা শুরু করব কোথা থেকে? আজকে আমরা শুরু করব হলো তোমার যৌগিক লিপিড থেকে। তো আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হলো যৌগিক লিপিড। যৌগিক লিপিড, তো তোমরা অলরেডি জানো যে যৌগিক লিপিড জিনিসটা কি। এখানে কি হয়? এখানে তো হলো তোমার লিপিডের সাথে অলিপিড জাতীয় পদার্থ থাকে। অলিপিড জাতীয় পদার্থ থাকে। তো এর প্রকারভেদটাও ওরকম ভাবেই করা হয় যে তোমার লিপিডের সাথে যেই অলিপিড জাতীয় পদার্থ আসে ওই অলিপিড জাতীয় পদার্থ অনুযায়ী এই প্রকারভেদের নামকরণ করা হয়। তো এখানে তোমার যৌগিক লিপিডের 4টা প্রকার, এটাও তোমরা অলরেডি জানো। তো এই 4টা প্রকার নিয়ে মূলত আমরা আলোচনা করবো। মানে তোমার এই যে প্রথমে আমাদের যে প্রকারভেদটা আসবে, প্রথমে আসবে হলো আমাদের ফসফোলিপিড। তো তোমাদের আমি একটা কথা আগে বলে রাখি যে এই যে ফসফোলিপিড টপিকটা আমি তোমাদেরকে পড়াবো, এই টপিকটা তোমার মেডিকেল বলো এইচএসসি বলো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট। এই টপিকটা একদম A to Z একদম প্রপারলি পড়বা, কারণ অন্যগুলার এত ইম্পর্টেন্স নেই, বাট এটা খুব ইম্পর্টেন্ট। এমসিকিউ বলো সিকিউ বলো সবকিছুতে আসার মতো একটা টপিক। এটা মানে এতবার আসছে তুমি মানে হিসাব করতে পারবে না এটা কত ইম্পর্টেন্ট। তো এটা খুব মনোযোগ সহকারে খুব ভালোভাবে এই জিনিসটা তোমরা পড়বা, আগে বলে রাখলাম। তো চলো শুরু করি। আমাদের আজকে প্রথম টপিক কি? প্রথম টপিক হলো তোমার ফসফোলিপিড, যেটা ওয়ান কাইন্ড অফ যৌগিক লিপিড। তো ফসফোলিপিডের গঠন কি? গঠন হলো এখানে তোমার লিপিডের সাথে কি পাওয়া যায়? এখানে লিপিডের সাথে তুমি পাবা হলো ফসফরিক অ্যাসিড বা ফসফেট। ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড এটা কি H3PO4। এই জিনিসটা লিপিডের সাথে থাকে, এই জন্য একে ফসফোলিপিড বলা হয়, কারণ এখানে লিপিডের সাথে হলো ফসফরিক অ্যাসিড থাকে বা ফসফেট থাকে, একই জিনিস। এখানে তোমার বইতে ফসফেট লেখা আছে, ফসফেট আর ফসফরিক অ্যাসিড একই জিনিস। তো এই হলো কথা। দেন হলো তারপরের কথা কি? তারপরে হলো তোমার এখানে তিনটা হলো ফসফোলিপিডের নাম দিয়ে আসছে। তো এই নাম তিনটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ তে আসার মতো একটা প্রশ্ন অলরেডি একবার মেডিকেলে চলে আসছে। তো কি কি? তোমার লেসিথিন, সেফালিন সেফালিন আর হলো প্লাজমালোজেন। তো এই তিনটা হলো তোমার হলো ফসফোলিপিডের উদাহরণ। অর্থাৎ ফসফোলিপিড কি? অনেক টাইপের ফসফোলিপিড আছে, এটা তো ইনকমন, এদেরকে ফসফোলিপিড বলা হয়। অর্থাৎ যেই লিপিডের সাথে তোমার হলো কি, যেই লিপিডের সাথে ফসফরিক অ্যাসিড থাকে ওটাকেই ফসফোলিপিড বলা হয়। এখন এই ফসফরিক অ্যাসিডের কি, ফসফরিক অ্যাসিড অনুযায়ী তোমার গঠন অনুযায়ী বিভিন্ন কিছু অনুযায়ী এই ফসফোলিপিডকে বিভিন্ন নাম দেওয়া হয়। অর্থাৎ এই ফসফোলিপিডের গঠন, এক একটা ফসফোলিপিডের গঠন এক এক জিনিস, অর্থাৎ গঠনটা আলাদা বাট জিনিস এক। অর্থাৎ ভিতরে তুমি লিপিড আর ফসফরিক অ্যাসিডকেই পাবা, বাট এক একটার গঠন এক এক রকম হবে। তো এই গঠন আলাদা অনুযায়ী নামগুলাও আলাদা। লিসিটিনের গঠন একরকম, সিপালিনের গঠন আর এক রকম, প্লাজমালোজেনের গঠন আর এক রকম। তো এই জন্য নাম দিয়ে আছে। তার মানে কি? এই তিনটা হলো তিন টাইপের ফসফোলিপিড। তো এই নাম তিনটা আমাদের জানা লাগবে। এগুলো হলো ফসফোলিপিড, তিনটা ফসফোলিপিড, লেসিটিন, সেপালিন, প্লাজমালোজেন। এই নাম তিনটা আমাদের জানা লাগবে। Then তারপরে কি আছে? তারপরে হলো এখানে কথা বলা আছে এই যে ফসফোলিপিডটা তৈরি হয়। তো এখানে লিপিড আর ফসফরিক অ্যাসিড বাদেও আরেকটা স্পেশাল জিনিস থাকে, যেটাকে তোমার বলা হলো ফসফোটাইডিক অ্যাসিড। যেটা হলো ফসফোলিপিডের বিশেষ উপাদান। ফসফোলিপিডের বিশেষ উপাদান, এটার নাম কি? এটার নাম হলো তোমার ফসফোটাইডিক অ্যাসিড। তো এটা মাথায় রাখবা। অর্থাৎ আমার এই যে ফসফোলিপিডের যে গঠনে তোমার লিপিড ফসফরিক অ্যাসিড ব্যতীতও একটা বিশেষ উপাদান থাকে, এটা সব জায়গায় পাওয়া যায় না, এটাকে তোমার ফসফোটাইডিক অ্যাসিড বলা হয়। তো এটা মাথায় রাখা লাগবে যে এর গঠনে তোমার লিপিড ফসফরিক অ্যাসিড ব্যতীত আরেকটা বিশেষ উপাদান থাকে, যেটাকে ফসফোটাইডিক অ্যাসিড বলা হয়। তো এটা গেল। তো এই হলো মোটামুটি তোমার ফসফোলিপিড সম্পর্কে আমাদের এই তিনটা পয়েন্ট জানা লাগে। এর মধ্যে এই পয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কি ফসফোলিপিডের গঠন অনুযায়ী, অর্থাৎ এক একটা ফসফোলিপিডের গঠন এক এক রকম হয়, আকৃতি এক এক রকম হয়। তো আকৃতি অনুযায়ী এক এক ফসফোলিপিডের এক এক নাম আছে। কোনোটাকে তোমার লিসিথিন বলা হয়, কোনোটাকে তোমার সেপালিন বলা হয়, কোনোটাকে তোমার প্লাজমালোজেন বলা হয়। তো এরকম তোমার হলো বিভিন্ন নাম আছে। তো এই হলো কথা। তো এই নাম তিনটা তোমাদের মুখস্থ করা লাগবে। এগুলো ফসফোলিপিডের মানে এগুলো হলো তোমার মূলত ফসফোলিপিড। তো এই হলো তোমার হলো ফসফোলিপিডের তিনটা বৈশিষ্ট্য। দেন কি আছে? এরপরে আছে হলো তোমার ফসফোলিপিডের কাজ। তো ফসফোলিপিডের কাজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
কাজটা, এটা তুমি হলো এটা তোমার হলো খ নাম্বারেও আসতে পারে, এটা তোমার হলো এমসিকিউ তে আসতে পারে, বিশেষ করে মেডিকেল এমসিকিউ তে এই জিনিসটা আসে। অলরেডি মনে হয় এই কাজ থেকে তোমার 2 থেকে 3 বার মেডিকেলে প্রশ্ন হয়েছে, তার মানে বুঝতে পারতেছো যে কাজটার ইম্পর্টেন্স কত। তো প্রথম কাজ কি, প্রথম কাজ হলো এটা কোষ ঝিল্লি বিভিন্ন কোষ অঙ্গাণু ঝিল্লির গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, অর্থাৎ এটা হলো কি করে, এটা হলো কোষীয় ঝিল্লি, অর্থাৎ এটা ঝিল্লির গাঠনিক উপাদান, ঝিল্লির গাঠনিক উপাদান এতটুকু মাথায় রাখলে এই অপশন এই পয়েন্টটা তুমি ধরতে পারবা। এগুলা কি, এরা হলো তোমার ঝিল্লির গাঠনিক উপাদান, অর্থাৎ তোমার হলো কোষে যত ঝিল্লি আছে, কোষ ঝিল্লি বলো, মাইটোকন্ড্রিয়াল ঝিল্লি বলো, ক্লোরোপ্লাস্টের ঝিল্লি বলো, তারপরে তোমার হলো গলগি বডির ঝিল্লি বলো, সবার ঝিল্লির গঠনে এই ফসফোলিপিডটা থাকে। এরা তোমরা অলরেডি জানো, আমি তোমাদেরকে যখন হলো ঝিল্লি কোষ ঝিল্লি পড়াইছিলাম তখন তোমাদেরকে এই কথা বলছিলাম যে কি কোষ ঝিল্লি তোমার প্রধান উপাদান কি, ফসফোলিপিড আর প্রোটিন, এই হলো সেই ফসফোলিপিড। তাহলে এটা হলো কি, এটা হলো তোমার ঝিল্লির গাঠনিক উপাদান, তো এটা তোমাদের জানা লাগবে। দেন তারপরে কি আছে, তারপরে হলো এটা আয়ন বাহক হিসেবে কাজ করে, আয়ন বাহক হিসেবে কাজ করে, আয়ন বাহক হিসেবে কাজ করে। তো এটা কি, এই এতটুকু জানলেই হবে, এটা হলো আয়ন বাহক, এটা হলো আয়ন বাহক, এতটুকু জানলে তুমি পয়েন্টটা ধরতে পারবা, এতটুকু জানলে তুমি পয়েন্টটা ধরতে পারবা কি এরা হলো আয়ন বাহক, এরা কি, এরা হলো আয়ন বাহক। দেন থার্ড পয়েন্ট কি, থার্ড পয়েন্ট হলো এরা এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে, এনজাইমের প্রস্থেটিক গ্রুপ, এরা হলো তোমার এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে, প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। তো এখানে একটু মানে বোঝার বিষয় আছে, হিসেবে কাজ করে। তো আমি তোমাদেরকে একটা কথা বলছি যে প্রস্থেটিক গ্রুপ কি, প্রস্থেটিক গ্রুপ হলো এনজাইমের সাথে যে অপ্রোটিন অংশ থাকে ওটাকে তোমার প্রস্থেটিক গ্রুপ বলা হয়, এটা আমরা খুব ভালোভাবে জানি যে অপ্রোটিন অংশ থাকে, অর্থাৎ যেটা প্রোটিন হবে না, এটা প্রোটিন হবে না, অর্থাৎ এই যে আমার প্রস্থেটিক গ্রুপ আছে এটা কখনো প্রোটিন হবে না, এটা কি হবে, এটা হয় তোমার শর্করা হবে, হয় তোমার লিপিড হবে, আরো কিছু হইতে পারে, বাট মেইনলি শর্করা নাই লিপিড হবে। এখন কথা হলো শর্করারও অনেক প্রকারভেদ আছে, লিপিডেরও অনেক প্রকারভেদ আছে। তো শর্করা প্রকারভেদের মধ্যে কোনটা প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করবে, লিপিডের মধ্যে কোনটা প্রস্থেটিক হিসেবে কাজ করবে। তো তোমাদেরকে শর্করা পড়ার সময় এটা বলছিলাম যে শর্করার মধ্যে যে রাইবোসটা আছে, রাইবোসটা মেইনলি প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে, অর্থাৎ এনজাইমের সাথে মূলত রাইবোস শর্করা থাকে। আর লিপিডের মধ্যে কোনটা থাকে, লিপিডের মধ্যে যে ফসফোলিপিড প্রকারভেদ থাকে এইটা হলো তোমার এনজাইমের সাথে থাকে, এনজাইমের অপরটিন অংশ হিসেবে এই ফসফোলিপিডটা থাকে। তো এই দুইটা জিনিস তোমরা একসাথে পড়ে নিবা যে কি তোমার এনজাইম, এনজাইম কি, এনজাইম হলো তোমার হলো কি, এনজাইম হলো এনজাইমে প্রোটিন অংশের সাথে অপ্রোটিন অংশ থাকে। তো এই অপ্রোটিন অংশটা কি, অপ্রোটিন অংশটা যেহেতু অপ্রোটিন তার মানে প্রোটিন হবে না, তাহলে কি হবে, শর্করা আর লিপিড হবে। তো শর্করার মধ্যে কোনটা হবে, রাইবোজ হবে, আর লিপিডের মধ্যে কোনটা হবে, ফসফোলিপিড হবে। তো এমনি পড়লে তোমাদের এই পয়েন্টটা হয়ে যাবে যে এনজাইমের প্রস্থেটিক গ্রুপ কি, ফসফোলিপিডের আরেকটা কাজ কি, এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে, ফসফোলিপিডের আরেকটা কাজ কি, ফসফোলিপিডের আরেকটা কাজ হলো এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। তো এটা গেল। নেক্সট আরেকটা পয়েন্ট কি, তো এটা তোমরা একটু মিলাই পড়ে নিবা, এইভাবে বললে তোমার শর্করারও পড়া হয়ে যাচ্ছে, লিপিডের একটা পড়া হয়ে যাচ্ছে। তারপরের কথা কি, তারপরে কথা হলো রক্ত জমাট বাঁধা, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তার মানে রক্ত জমাট বাঁধা, এতটুকু জানলে তুমি এই পয়েন্টটা ক্যাচ করতে পারবা, রক্ত জমাট বাঁধা। তো এতটুকু আমার জানা লাগবে যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এটা গেল। দেন কি আছে, তারপরে আরেকটা পয়েন্ট আছে কি, কোষের ভেদ্যতা এবং পরিবহন ক্রিয়া নিয়ন্ত্রণ করে, কোষের ভেদ্যতার পরিবহন, কোষের ভেদ্যতা ও পরিবহন, এতটুকু জানলেই তোমার হয়ে যাচ্ছে পরিবহন, এই ভেদ্যতার পরিবহন এতটুকু জানলে এই পয়েন্টটাও কেস করতে পারবা, ভেদ্যতা ও পরিবহন, ভেদ্যতা ও পরিবহন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। তো এই ভেদ্যতার পরিবহনটুকু তোমার জানা লাগবে। তো এখন কথা হলে আমার এই যে ফসফোলিপিডের যে কাজগুলো আছে এগুলো সুপার ইম্পর্টেন্ট, শুধু নর্মাল ইম্পর্টেন্ট না, সুপার ইম্পর্টেন্ট। এই কারণে তোমার এইগুলো যেমনি হোক মাথায় রাখা লাগবে। তো এগুলো অত টেকনিক্যালি মাথায় রাখার মতো জিনিস না, কারণ তুমি দেখেই বুঝতে পারতেছো যে এক একটা এক এক টাইপের জিনিস। সেই ক্ষেত্রে তোমার জিনিসগুলো একটু বারবার করে মুখস্থ রাখা লাগবে, একবার পড়ছো, দুইবার পড়ছো, তিনবার পড়ছো, তারপরে কিছুদিন পরে আবার পড়লা, এরকম ভাবে 4-5 বার পড়লে মুখস্থ হয়ে যাবে। তো ফসফোলিপিডের কাজ কি, মানে আমি পয়েন্টগুলো তাও ছোট করে দিয়েছি, ঝিল্লির গাঠনিক উপাদান এতটুকু জানলেই তুমি এই প্রথম পয়েন্টটাই করতে পারবে, এটা তুমি জানো অলরেডি। ঝিল্লির গাঠনিক উপাদান, ঝিল্লির গাঠনিক উপাদান, এটা দিয়ে একটা পয়েন্ট হয়ে যাবে। দ্বিতীয় পয়েন্ট কি, আয়ন বাহক, আয়ন বাহক দিলে দ্বিতীয় আরেকটা পয়েন্ট ক্যাচ করতে পারবা। তারপর পয়েন্ট কি, এনজাইমের প্রস্থেটিক গ্রুপ, এনজাইমের প্রস্থেটিক, এটা হলো তোমরা শর্করার সাথে মিলাই পড়বা, শর্করা রাইবোজ প্রস্থেটিক গ্রুপ, আর হলো কি, আর হলো তোমার হলো লিপিডের হলো ফসফোলিপিড হলো প্রস্থেটিক গ্রুপ। এই ক্ষেত্রে তোমার এরও একটা পয়েন্ট পড়া হবে, শর্করারও আরেকটা পয়েন্ট পড়া হবে, তিনটা গেল। দেন কি আছে, দেন হলো রক্ত জমাট বাঁধা, রক্ত জমাট বাঁধা, এটা তোমার এই রক্ত জমাট মাথায় রাখলে হয়ে যাবে। দেন কি, ভেদ্যতা ও পরিবহন, ভেদ্যতা ও পরিবহন, এটা দিয়ে আরেকটা পয়েন্ট হয়ে যাবে। এইভাবে আমরা এই 5টা পয়েন্ট পড়বো, এই 5টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, আর এই 5টা পয়েন্ট আমাদের যেমনি হোক মাথায় রাখা লাগবে। তো এই 5টা পয়েন্ট তোমরা যেমনি হোক মাথায় রাখবা, এই 5টা পয়েন্ট তোমার মুখস্থ রাখাই লাগবে। তো এই হলো আমার 5টা পয়েন্ট গেল, এগুলো একটু টেকনিক্যালি তোমরা পড়ে নিও।
তারপরে কি আছে, তারপরে আরেকটা কথা বলা আছে, এই যে ফসফোলিপিড, এটা মূলত কোথায় পাওয়া যায়, এটা মূলত তোমার উদ্ভিদ তেলে পাওয়া যায়। উদ্ভিদ তেল, উদ্ভিদ তেল, অর্থাৎ তুমি উদ্ভিদ থেকে বলতে তোমার সয়াবিন তেল আছে, সরিষার তেল আছে, এগুলো তো উদ্ভিদ থেকে পাওয়া তেল। অর্থাৎ উদ্ভিদ কি, এটা হলো তোমার কি উদ্ভিদ মানে গাছে তো মূলত সরিষা হয়, গাছে সয়াবিন হয়, গাছে সূর্যমুখী হয়, তো এই সূর্যমুখীর যে তেল আছে, সয়াবিন তেল আছে, তারপরে তোমার হলো সরিষার তেল আছে, এইসব তেলে হলে এই ফসফোলিপিডটা পাওয়া যায়। ফসফোলিপিডটা এরকম উদ্ভিদ তেল, অর্থাৎ এই সয়াবিন তেল, সরিষার তেল, এইসব তেলে এই ফসফোলিপিডটা পাওয়া যায়। তো এটা একটু মাথায় রাখবা, ফসফোলিপিড কিসে পাওয়া যায়, উদ্ভিদ তেলে পাওয়া যায়। অর্থাৎ ওভারঅল আমার এই ফসফোলিপিড সম্পর্কে সব জানা লাগবে। প্রথমত এটা সম্পর্কে জানা লাগবে কি, এটা হলো তোমার হলো কিসের সাথে, এটা হলো তোমার লিপিডের সাথে ফসফরিক অ্যাসিড আর একটা বিশেষ উপাদান থাকে যেটাকে তোমার ফসফোটাইডিক অ্যাসিড বলা হয়। তো এইগুলা দিয়ে মূলত এই ফসফোলিপিডটা তৈরি। আর এই তিন টাইপের ফসফোলিপিড তোমার বইতে দিয়ে আছে, এই তিনটা নাম মুখস্থ করা লাগবে, প্লাজমোজোন, সেপালিন, লেসিথিন, তিনটা নাম মুখস্থ করা লাগবে। দেন এই পাঁচটা কাজ মুখস্থ করা লাগবে। দেন এটা কোথায় পাওয়া যায়, এটা উদ্ভিদ তেলে পাওয়া যায়। এই ফসফোলিপিডটা কোথায় পাওয়া যায়, উদ্ভিদ তেলে পাওয়া যায়। আর এর কাজ কি, কাজগুলো জানা লাগবে। তো এইভাবে আমরা ফসফোলিপিড টপিকটা কভার করব। আমাদের ফসফোলিপিড টপিকটা শেষ হলো। এরপরে কি আছে, এরপরে আছে হলো তোমার গ্লাইকোলিপিড। তো ফসফোলিপিড টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, গ্লাইকোলিপিডও ইম্পর্টেন্ট, বাট ফসফোলিপিডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরের টপিক কি, এরপরের টপিক হলো তোমার গ্লাইকোলিপিড। তো আমাদের এরপরের টপিক হলো গ্লাইকোলিপিড। তো গ্লাইকোলিপিড সম্পর্কে আমাদের প্রথমত কিছু জানা লাগবে, তো এই জিনিসটা আসলে কি। তো এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা হলো তোমার লিপিডের সাথে কি থাকবে, লিপিডের সাথে তোমার মূলত কার্বোহাইড্রেট থাকবে বা শর্করা থাকবে। শর্করা থাকবে। এখন সব শর্করা থাকলে আসলে গ্লাইকোলিপিড হয় না। গ্লাইকোলিপিড হওয়ার জন্য তোমার দুইটা শর্করা আছে, এই দুইটা শর্করা একটা থাকে নর্মালি। অর্থাৎ লিপিডের সাথে সব শর্করা থাকতে পারে না, লিপিডের সাথে দুইটা শর্করা থাকে। একটা হলো তোমার গ্লুকোজ, এটা হলো গ্লুকোজ, আর একটা হলো তোমার হলো গ্যালাক্টোজ। গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ, তো এই দুইটার ভিতরে যে কোনো একটা থাকে লিপিডের সাথে। তো এই কারণে একটা থাকলেই তোমার গ্লাইকোলিপিড বলা হয়। গ্লুকোজ থাকুক আর গ্যালাক্টোজ থাকুক, ওটাকে তোমার হলো গ্লাইকোলিপিড বলা হয়। তো এটা হলো তোমার প্রথম কথা। দেন দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হলো এই গ্লাইকোলিপিডটা তোমার দুইটা জায়গায় পাওয়া যায়। এখানে সেই কথা বলা আছে, সূর্যমুখী আর তুলার বীজে। সূর্যমুখী আর তুলার বীজে এই গ্লাইকোলিপিডটা পাওয়া যায়। তো এটা একটু জানা লাগবে, সূর্যমুখী আর তুলার বীজ। তুলার বীজ এইগুলাতে কি পাওয়া যায়, এইগুলাতে তোমার হলো গ্লাইকোলিপিড পাওয়া যায়। গ্লাইকোলিপিড কিসে পাওয়া যায়, তোমার সূর্যমুখী আর তুলার বীজে গ্লাইকোলিপিড পাওয়া যায়। এটা হলো মানে প্রথম কথা। তাহলে গ্লাইকোলিপিড কিসে পাওয়া যায়, সূর্যমুখী আর তুলার বীজে পাওয়া যায়। দেন আরেকটা কথা কি, আরেকটা কথা হলো এটা আরেকটা জায়গায় পাওয়া যায়। এটা কিসে পাওয়া যায়, এটা হলো তোমার ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টের ক্লোরোপ্লাস্টের ঝিল্লিতে পাওয়া যায়। ক্লোরোপ্লাস্টের ঝিল্লিতে পাওয়া যায়। ক্লোরোপ্লাস্টের কি পাওয়া যায়, ক্লোরোপ্লাস্টের ঝিল্লিতে হলো তুমি কি পাবা, এই হলো ইটা পাবা, এই গ্লাইকোলিপিডটা পাবা। গ্লাইকোলিপিডটা কিসে পাওয়া যায়, ক্লোরোপ্লাস্টের ঝিল্লিতে পাওয়া যায়। এখন তোমাদেরকে এই গ্লাইকোলিপিড সম্পর্কে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কথাটা ওইটা বলবো। এটা কি, সালোক সংশ্লেষণের সাথে জড়িত, সংশ্লেষণের সাথে জড়িত, সংশ্লেষণের সাথে জড়িত সবকিছু, সাথে জড়িত সবকিছু, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমরা যে একটা কথা মাথায় রাখবা, সালোক সংশ্লেষণ বা ইংলিশে বলে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস। গ্লাইকোলিপিডের ক্ষেত্রে জাস্ট এই ওয়ার্ডটা মাথায় রাখবা, আর কিচ্ছু মাথায় রাখা লাগবে না। কারণ কি, কারণ হলো তোমার এই যে একটা অঙ্গ অর্থাৎ আমার যে সালোক সংশ্লেষণ প্রসেসটা হওয়া লাগে, হওয়ার জন্য আমার গ্লাইকোলিপিড মাস্ট। যেখানে গ্লাইকোলিপিড নেই ওইখানে তোমার সালোক সংশ্লেষণ, ওই জায়গাটার সাথে সালোক সংশ্লেষণের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ কি, অর্থাৎ হলো ক্লোরোপ্লাস্ট, একটা কোষীয় অঙ্গাণু, এটা কি করে, এটা হলো তোমার হলো সালোক সংশ্লেষণ করে। কারণ কি, কারণ হলো এর মধ্যে গ্লাইকোলিপিড আছে। কিন্তু আমার মাইটোকন্ড্রিয়া কিন্তু সালোক সংশ্লেষণ করাইতে পারে না। কারণ কি, কারণ হলো তোমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে হলো তোমার হলো এই গ্লাইকোলিপিড থাকে না। গলগি বডির মধ্যে গ্লাইকোলিপিড থাকে না, শুধু ক্লোরোপ্লাস্টের মেমব্রেনে থাকে বলে ক্লোরোপ্লাস্ট হলো সালোক সংশ্লেষণ করাইতে পারে। এই জন্য তোমার সালোক সংশ্লেষণীয় যত অঙ্গ আছে, যত হলো কি আছে, সবকিছুতেই হলো এই গ্লাইকোলিপিড থাকে। এই জন্য দেখো এর কাজে লিখা আছে, এর কাজে কি লিখা আছে, ফটোসিনথেটিক অঙ্গ গঠনে ভূমিকা পালন করে। অর্থাৎ যেগুলো হলো সালোক সংশ্লেষণীয় অঙ্গাণু, ওইগুলাতে এটাকে পাওয়া যায়। এটা হলো সালোক সংশ্লেষণে সাহায্য করে। অর্থাৎ এটা না থাকলে আমার সালোক সংশ্লেষণ হবে না। তাই তুমি মাথায় রাখবে, গ্লাইকোলিপিড মানে সালোক সংশ্লেষণ। গ্লাইকোলিপিড মানে কি, গ্লাইকোলিপিড মানে সালোক সংশ্লেষণ, গ্লাইকোলিপিড মানে সালোক সংশ্লেষণ। তাহলে এমনি তোমার বের হয়ে যাবে যে ক্লোরোপ্লাস্টের ঝিল্লিতে পাওয়া যায়, ক্লোরোপ্লাস্টের ঝিল্লিতে পাওয়া যায়। আর হলো সাথে কি থাকে, এটা তুমি অলরেডি জানো, আর এটা একটু মুখস্থ করবা, এটা একটু মুখস্থ করবা। এটা হলো কথা। তো এই জিনিসটা তোমার হলো গ্লাইকোলিপিড সম্পর্কে আমাদের এইভাবেই চারটা বৈশিষ্ট্য মাথায় রাখা লাগবে, যে সালোক সংশ্লেষণ মানে গ্লাইকোলিপিড, আর হলো কি এখানে হলো লিপিডের সাথে শর্করা থাকে, কোন শর্করা, গ্লুকোজ বা গ্লাকটোজ,
আর এটা সালোক সংশ্লেষণের সাথে জড়িত, তার মানে হলো ক্লোরোপ্লাস্টের ঝিল্লিতে পাওয়া যায়। আর এটা কিসে 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 পাওয়া যায়? সূর্যমুখী আর তুলার বীজে পাওয়া যায় আলাদাভাবে। এগুলো একটু মাথায় রাখবা। আরেকটা জিনিস মাথায় রাখবে, এই যে ক্লোরোপ্লাস্ট ঝিল্লি, এখন সব অঙ্গাণু ঝিল্লিতে তোমার হলো সব অঙ্গাণু ঝিল্লিতেই ফসফোলিপিড থাকে। তো ক্লোরোপ্লাস্টের যে ঝিল্লি আছে, ক্লোরোপ্লাস্টের ঝিল্লিতেও তোমার ফসফোলিপিড আছে। ক্লোরোপ্লাস্টের ঝিল্লিতেও তোমার কি আছে? ফসফোলিপিড আছে। কিন্তু কাহিনী কি? কাহিনী হলো তোমার হলো এই যে ক্লোরোপ্লাস্টের যেই ঝিল্লি, এখানে তোমার ফসফোলিপিডের থেকে গ্লাইকোলিপিড বেশি পাওয়া যায়। ক্লোরোপ্লাস্টের ঝিল্লিতে তোমার ফসফোলিপিডের থেকে গ্লাইকোলিপিড বেশি পাওয়া যায়, এটা একটু মাথায় রাখবা। তাছাড়া বাকি সবকিছুতে শুধু ফসফোলিপিড পাওয়া যায়, বাট ক্লোরোপ্লাস্টের ঝিল্লিতে ফসফোলিপিডও পাওয়া যায়, আবার গ্লাইকোলিপিডটা ফসফোলিপিডের থেকে বেশি পাওয়া যায়, এই হলো কাহিনী। তো এইভাবে আমরা গ্লাইকোলিপিডটা পড়ে নিই। এরপরে আছে হলো তোমার সালফোলিপিড। এরপরে কি আছে? সালফোলিপিড। তো সালফোলিপিড কি? সালফোলিপিড হলো তোমার এই গ্লাইকোলিপিডেরই একটা ভাগ। অর্থাৎ তোমার যদি গ্লাইকোলিপিডের সাথে যদি সালফাস যুক্ত থাকে, সালফাস যুক্ত হয়, তাইলে কি? তাইলে হলো তোমার হলো হয়, তাইলে হলো তোমার হলো জিনিসটা হলো সালফোলিপিড হয়। এখন তাইলে কি? তাইলে তুমি সালফোলিপিডকে কোথায় পাবা? এই সালফোলিপিডকেও তুমি ক্লোরোপ্লাস্টেই পাবা। মানে আমার ক্লোরোপ্লাস্টের আবরণে আমি কাকে পাচ্ছি? গ্লাইকোলিপিডকে পাচ্ছি। এখন সামাও যদি আমার ক্লোরোপ্লাস্টে সালফার থাকে, তাইলে কি এর মধ্যে সালফোলিপিডটা তৈরি হবে। অর্থাৎ এই জিনিসটাই হয়, আমার ক্লোরোপ্লাস্টে সালফার থাকে, এই সালফারটা এর মধ্যে থাকে কিছু গ্লাইকোলিপিডের সাথে যুক্ত হয়ে আমার এই যে সালফোলিপিডটা তৈরি করে। তো এই দুইটা জিনিস মাথায় রাখবা, যে গ্লাইকোলিপিডের সাথে সালফার যুক্ত হয়ে সালফোলিপিড তৈরি হয়, এটা কিসে পাওয়া যায়? ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়, এই হলো কাহিনী। তো এটা একটু মাথায় রাখবো। তো আমার সালফোলিপিড গেল, এরপরে কি আছে? এরপরে আছে হলো তোমার লিপোপ্রোটিন। তো লিপোপ্রোটিনও সালফোলিপিডের মতোই একটা জিনিস। অর্থাৎ এটা কি? এটা হলো তোমার ফসফোলিপিডের সাথে ফসফোলিপিডের সাথে প্রোটিনের মিশ্রণ প্রোটিনের মিশ্রণ প্রোটিনের মিশ্রণ। অর্থাৎ ফসফোলিপিডের সাথে যখন প্রোটিন থাকবে, তখন জিনিসটাকে কি বলে? জিনিসটাকে তোমার লিপোপ্রোটিন বলা হয়। এখন আমি তোমাকে বলছি যে যত ঝিল্লি আছে, দুনিয়ায় যত ঝিল্লি আছে, সব ঝিল্লিতে হলো এই লিপোপ্রোটিনকে পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? কারণ হলো তুমি দেখো ঝিল্লিতে কি থাকে, আমি যখন তোমাকে কোষ ঝিল্লি পড়াইছিলাম তখন কি পড়াইছিলাম? এখানে তোমার ফসফোলিপিড থাকে আর প্রোটিন থাকে। তার মানে কি? এখানে একত্রে ফসফোলিপিড আর প্রোটিন থাকে, আর আমার কি? আমার এই ফসফোলিপিড আর প্রোটিন মিলে তো আমার লিপোপ্রোটিন হয়। তার মানে আমি যেমন বলতেছি যে সকল ঝিল্লিতে ফসফোলিপিড পাওয়া যায়, তেমনি আমি বলতে পারবো যে সকল ঝিল্লিতে লিপোপ্রোটিন পাওয়া যায়। কারণ কি? সকল ঝিল্লিতে তো শুধু ফসফোলিপিড থাকে না, ফসফোলিপিডের সাথে কি থাকে? ফসফোলিপিডের সাথে প্রোটিন থাকে, তার মানে লিপোপ্রোটিনটা তৈরি হয়ে যায়। অর্থাৎ এটা সকল ঝিল্লিতে পাওয়া যায়। তো এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে। আরেকটা জিনিস আমার একটু মাথায় রাখি, যে মাইটোকন্ড্রিয়া আছে, এই মাইটোকন্ড্রিয়াতে লিপোপ্রোটিনটা একটু আলাদাভাবে একটা ভূমিকা পালন করে। কি? মাইটোকন্ড্রিয়ায় একটা প্রক্রিয়া হয় যেটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া। এটা মূলত শোষণের একটা ধাপ, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া, ইটিসি বলা হয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়ায় ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া থেকে মানে প্রক্রিয়ায় সাহায্য করে, এই প্রক্রিয়ায় সাহায্য করে। অর্থাৎ আমার মাইটোকন্ড্রিয়ায় মূলত কি হয়? শোষণ হয়, শোষণের মাধ্যমে আমাদের বডিতে যাবতীয় শক্তি তৈরি হয়। তো শোষণটা 4 ধাপে হয়। তো শোষণের চতুর্থ ধাপ হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া। যেহেতু আমার এই মাইটোকন্ড্রিয়া হলো তোমার হলো কিসে সাহায্য করে? মাইটোকন্ড্রিয়া হলো তোমার এই শোষণে সাহায্য করে। তার মানে কি? এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া আছে, এইটাইও সাহায্য করবে। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে লিপোপ্রোটিন থাকে, এই লিপোপ্রোটিনটা মেইনলি ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়ায় সাহায্য করে। আর শোষণে যেহেতু শক্তি উৎপাদন হয়, তার মানে মাইটোকন্ড্রিয়া কি করে? আমার শক্তি উৎপাদনে সাহায্য করে। কিসের মাধ্যমে? এর মধ্যে থাকা লিপোপ্রোটিনের মাধ্যমে। এই হলো কাহিনী। তো এই জিনিসটা একটু আলাদাভাবে মাথায় রাখা হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার ইটিসিতে সাহায্য করে, তার মাধ্যমে কি? শক্তি উৎপাদনে সাহায্য করে, এই হলো কাহিনী। তো এই পয়েন্টটা মাথায় রাখবে। আর সকল ঝিল্লিতে পাওয়া যায়, কেন পাওয়া যায় তোমরা অলরেডি জানো। তো এইভাবে তোমরা এই জিনিসগুলো একটু পড়ে নেবে। এই জিনিসগুলো তেমন একটা টেকনিক্যাল না, বাট তোমরা যদি একটু বোঝো তাইলেই বুঝে যাবে। তো আমি আর একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো ক্লোরোপ্লাস্ট, প্রথমে আসি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে কি কি পাওয়া যায়? তোমার ফসফোলিপিড পাওয়া যায়, ফসফোলিপিড পাওয়া যায়, গ্লাইকোলিপিড পাওয়া যায়, গ্লাইকোলিপিড পাওয়া যায়, সালফোলিপিড পাওয়া যায়, লিপোপ্রোটিন পাওয়া যায়। অর্থাৎ আমার এই ক্লোরোপ্লাস্টের মধ্যে সবগুলা জিনিস পাওয়া যায়। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি কি সবগুলা জিনিস পাওয়া যায়। কারণ কি? এর মধ্যে তোমার ফসফোলিপিড থাকে, এর মধ্যে তোমার প্রোটিনও থাকে, তার মানে কি? এর মধ্যে লিপোপ্রোটিন আছে, এর মধ্যে তোমার গ্লাইকোলিপিড থাকে, কারণ এই সালোক সংশ্লেষণে সাহায্য করে, আর এর মধ্যে সালফার থাকে, তার মানে এর মধ্যে সালফোলিপিডও আছে। সব মিলাই ক্লোরোপ্লাস্টে সব থাকে। আর বাকি অঙ্গাণু ঝিল্লি, বাকি অঙ্গাণু ঝিল্লি বাকি অঙ্গাণু ঝিল্লিতে কি কি পাওয়া যায়? বাকি অঙ্গাণু ঝিল্লিতে তোমার হলো ফসফোলিপিডটা পাওয়া যায়।
ফসফোলিপিডটা পাওয়া যায়, আর ফসফোলিপিড সাথে প্রোটিন থাকে, এই জন্য লিপোপ্রোটিনটা পাওয়া যায়, লিপোপ্রোটিনটা পাওয়া যায়, লিপোপ্রোটিনটা পাওয়া যায়। তো বাকি অঙ্গাণু ঝিল্লিতে কি পাওয়া যায়, তোমার ফসফোলিপিড পাওয়া যায়, আর সাথে তোমার এই লিপোপ্রোটিনটা পাওয়া যায়। এগুলো হলো বাকি অঙ্গাণু ঝিল্লিতে পাওয়া যায়। আর এই লিপোপ্রোটিনে তোমার হলো মাইটোকন্ড্রিয়াতে একটা স্পেশাল ভূমিকা আছে। তো এই লিপোপ্রোটিনের সাথে মাইটোকন্ড্রিয়া একটা স্পেশাল ভূমিকা আছে, কি করে, এই মাইটোকন্ড্রিয়ার ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়ায় লিপোপ্রোটিনটা সাহায্য করে। তো এইভাবে একটু মিলাই মিলাই পড়লে কিন্তু জিনিসগুলো কঠিন হবে না। তো তুমি এটা এক এক জায়গায় লিখে রাখো, তাহলে জিনিসটা তোমার গোছানো হবে, জিনিসটা তোমার গোছানো হবে, তাহলে তুমি ইজিলি জিনিসগুলো একটু অনুধাবন করতে পারবা। তো এটার মাধ্যমে কিন্তু আমার যৌগিক লিপিড টপিকটা শেষ, আমার যৌগিক লিপিড টপিকটা শেষ, আমি মোটামুটি শিখাইছি ওইটা। বাট ওইটা আসলে অত অ্যারেঞ্জ হইতে শেখানোর জিনিস না, মানে এখানে তোমার অত অ্যারেঞ্জ কিছু নাই, একটু মুখস্থ করা লাগবে যৌগিক লিপিডটা, এর তেমন একটা টেকনিক নাই। আমার যৌগিক লিপিড টপিকটা শেষ। তো যৌগিক লিপিড টপিকটা শেষ, এরপরে একটা টপিক আছে যেটাকে তোমার বলা হয়েছে লিপিড প্রোফাইল। তো আগে তোমাদেরকে বলি যে এই লিপিড প্রোফাইল জিনিসটা কি। তো লিপিড প্রোফাইল আসলে কি, আমি তোমাদেরকে জিনিসটা আগে একটু বোঝাই। এটা হলো আসলে একটা টেস্ট, যেমন আমাদের এমআরআই করা হয়, আমাদের তোমার কি বলা হয়, আমাদের তোমার হলো করা হয়, হলো সিটি স্ক্যান করা হয়, আমাদের তোমার হলো ইটিটি করা হয়, ইটিজি করা হয়। তো এরকমই একটা টেস্ট হলো যেটাকে তোমার বলা হয় লিপিড প্রোফাইল টেস্ট, লিপিড প্রোফাইল টেস্ট। তো লিপিড প্রোফাইল টেস্টে কি করা হয়, তোমার বডির চারটা জিনিস হলো ক্যালকুলেট করা হয়। চারটা জিনিস কি কি, চারটা জিনিস হলো তোমার বডির এইচডিএল, তোমার বডির এলডিএল, তোমার বডির ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড, গ্লিসারাইড, আর হলো তোমার বডির টোটাল কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল, কোলেস্টেরল। তো তোমার বডিতে এই চারটা জিনিস হলো ম্যাশিং এর মাধ্যমে ক্যালকুলেট করা হয়, অর্থাৎ দেখা হয় যে তোমার বডিতে কতটুকু এইচডিএল আছে, তোমার বডিতে কতটুকু এলডিএল আছে, তোমার বডিতে কতটুকু ট্রাইগ্লিসারাইড আছে, তোমার বডিতে কতটুকু কোলেস্টেরল আছে। এইগুলা কি, এগুলা তোমার ম্যাশিং এর মাধ্যমে মাপা হয় যদি তোমার হলো লিপিড প্রোফাইল টেস্টটা করা হয়। তাহলে লিপিড প্রোফাইল টেস্টটা কি, তোমার বডির এই চারটা জিনিস মাপা হয়, এই চারটা জিনিস মাপা হয়। এখন এই চারটা জিনিসের একটা নির্দিষ্ট মান আছে, নির্দিষ্ট মান কি, আমাদের যে এইচডিএল আছে, আমাদের বডিতে এইচডিএল এর মান 40 মিলিগ্রাম/ডিএল এর বেশি থাকা লাগে, বেশি থাকলে তুমি স্বাভাবিক। এই এলডিএল আছে, এলডিএল এর মান কি, এলডিএল এর মান হলো 100 মিলিগ্রাম/ডিএল, 100 মিলিগ্রাম/ডিএল, এর থেকে কম থাকা লাগে। ট্রাইগ্লিসারাইড কি, এর পরিমাণ হলো তোমার 150 মিলিগ্রাম/ডিএল, এর থেকে কম থাকা লাগে। আর হলো টোটাল কোলেস্টেরল হলো 200 মিলিগ্রাম/ডিএল, এর থেকে কম থাকা লাগে। তো তোমার বডির এই সবকিছু মাপা হয়, মাপার পরে একটা মান আসে, তোমার একটা মান আসে, একটা মান আসবে, একটা মান আসবে, একটা মান আসবে। ওই মানটা আসার পরে দেন এইগুলার সাথে কম্পেয়ার করে একটা রিপোর্ট তৈরি করা হয় যে তোমার বডিতে, ধরো তোমার বডিতে এইচডিএল আছে কত, তোমার বডিতে এইচডিএল আছে ধরো 60, তোমার লাগবে হলো 40-এর বেশি, তার মানে তোমার এইচডিএল ঠিক আছে। তোমার বডিতে এলডিএল কি, এলডিএল থাকার কথা হলো 100-র কম, বা তোমার বডিতে এলডিএল আছে 120, তার মানে কি তোমার বডির এলডিএল ঠিক নেই। তোমার বডিতে হলো ট্রাইগ্লিসারাইড থাকার কথা 150-এর কম, আছে কত, আছে হলো 140, তার মানে ট্রাইগ্লিসারাইড ঠিক আছে। তোমার বডিতে টোটাল কোলেস্টেরল থাকার কথা হলো 200-র কম, আছে কত, আছে হলো তোমার 180, তার মানে এটাও ঠিক আছে। তার মানে তোমার বডিতে শুধু এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, শুধু এইটা ঠিক নেই, শুধু এইটা ঠিক নেই। তো এরকম একটা রিপোর্ট তোমাকে দেবে যে তোমার হলো লিপিড প্রোফাইল টেস্ট করা হয়েছে, তো তোমার সবকিছুই ঠিক আছে, তোমার শুধু এলডিএলটা একটু কি করা লাগবে, এলডিএলটা একটু কমানো লাগবে। তাহলে কি হবে, লাইলে তুমি সুস্থ, তুমি পারফেক্ট। এই হলো জিনিস। তো এখানে তোমাদের কি কি জানা লাগবে, এখানে তোমাদের প্রথমত জানা লাগবে লিপিড প্রোফাইল টেস্টের মধ্যে কি কি পড়ে, কি কি টেস্ট পড়ে। এইচডিএল, এইচডিএল এর পূর্ণরূপ কি, হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এলডিএল এর পূর্ণরূপ কি, লো ডেনসিটি লিপোপ্রোটিন। ট্রাইগ্লিসারাইড আর টোটাল কোলেস্টেরল জানা লাগবে, এর মধ্যে এই চারটা জিনিস পড়ে। এখন এই মানগুলো তোমার জানা লাগবে যে কোনটার পারফেক্ট মান কত, অর্থাৎ তোমার এইচডিএল হলো 40-এর বেশি, এলডিএল 100-র কম, এটা 150-এর কম, এটা 200-র কম। তো এই মানগুলো তোমার জানা লাগবে। তো এইগুলা জানলে তোমার এখানে এইগুলো তোমার এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আমার জানা লাগবে। তো লিপিড প্রোফাইলে এতটুকু আমাদের জানা লাগবে। তো আমাদের লিপিড প্রোফাইলটা গেল। এরপরে আমাদের লাস্ট টপিক যেটা, যেটা হলো আমার হলো উদ্ভূত লিপিড। এখন আমরা কি শিখবো, এখন আমরা উদ্ভূত লিপিড শিখবো। উদ্ভূত লিপিড সম্পর্কে আমি তোমাদেরকে প্রথমে একটা কথা বলি, এই জিনিসটা আসলে কি, এটা তোমরা মোটামুটি বোঝো যে কি, আমার লিপিডই ছিল, কিন্তু কি হয়, এর যে মূলকটা থাকে, অর্থাৎ মূল যে মূলক যার মাধ্যমে আমরা বুঝবো এই জিনিসটা লিপিড, ওই মূলকটা প্রতিস্থাপিত হয়ে যায়, স্থাপিত হয়ে আরেকটা মূলক চলে আসে, জিনিসটা চেঞ্জ হয়ে যায়,
বা যেহেতু জিনিসটা লিপিড থেকে তৈরি হয়েছে এই জন্য ওই জিনিসটাকে আমরা উদ্ভূত লিপিড বলতেছি। যেহেতু জিনিসটা আমার লিপিড থেকে তৈরি হয়েছে এই জন্য ওই জিনিসটাকে কি বলছি, ওই জিনিসটাকে আমি উদ্ভূত লিপিড বলতেছি। বাট জিনিসটা কিন্তু এখন আর লিপিড নাই, বাট এর মধ্যে লিপিডের ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই থাকবে, কারণ কারণ সে লিপিড থেকে তৈরি হয়েছে। তো এটাই হলো মূলত তোমার হলো এটা হলো মূলত তোমার হলো উদ্ভূত লিপিড। অর্থাৎ এখানে তোমার সংজ্ঞাটা বলছে যৌগিক লিপিডের বিশ্লেষণের মাধ্যমে যে লিপিডটা সৃষ্টি হয়। অর্থাৎ এখানে বিশ্লেষণ বলতে এটাই বোঝাচ্ছে যে যৌগিক লিপিডের ওই যে মূলকটা হারায় যায় আবার একটা নতুন মূলক আসে, মূলক এসে এই উদ্ভূত লিপিডটা তৈরি হয়। তো তোমরা এই লিপিডটা বুঝতে পারছো যে এই লিপিডটা আসলে কি। এই হলো আমার উদ্ভূত লিপিড। এখন কথা হলো উদ্ভূত লিপিডের তোমাদের বইতে উদ্ভূত লিপিড সম্পর্কে অত বিস্তারিত আলোচনা করে না, এখানে তিনটা টপিক বলে দিচ্ছে, এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করছে, আমরা এই তিনটা জিনিস নিয়ে শিখবো। তো তোমাদের আগে থেকে বলে রাখি উদ্ভূত লিপিডকে অনেকগুলা শ্রেণীতে ভাগ করা যায়। তো এর মধ্যে একটা শ্রেণী হলো টার্পিনয়েড। টার্পিনয়েড টার্পিনয়েড তো টার্পিনয়েড হলো উদ্ভূত লিপিডের একটা শ্রেণী। এরকম অনেকগুলা শ্রেণী আছে উদ্ভূত লিপিডে, বা তোমাদের বইতে শুধু টার্পিনয়েড নিয়ে আলোচনা করছে। এখন টার্পিনয়েড জিনিসটা কি? তো একটা মনোমার আছে যেটা কি, যেটা হলো তোমার C5H8। C5H8 এটা হলো একটা মনোমার, এটাকে তোমার আইসোপ্রিন বলা হয়। আইসোপ্রিন বলা হয় আইসোপ্রিন বলা হয়। তো এর হলো অনেকগুলা আইসোপ্রিন একত্রিত হয়ে আমার মূলত টার্পিনয়েডটা সৃষ্টি করে। টার্পিনয়েডটা সৃষ্টি হয়। তো টার্পিনয়েড কিভাবে সৃষ্টি হয়? অনেকগুলো আইসোপ্রিন একত্রিত হয়। তার মানে আমরা বলতে পারি না টার্পিনয়েড কি। টার্পিনয়েড হলো এই যে C5H8N, অর্থাৎ এই এন হলো ইসের হলো C5H8 এর পলিমারই হলো টার্পিনয়েড। C5H8 এর পলিমারই হলো টার্পিনয়েড, কারণ কি অনেকগুলা তোমার এই আইসোপ্রিন একত্রিত হয়ে আমার টার্পিনয়েডটা তৈরি হয়। এখন কথা হলো অনেকগুলা বলতে অনেকগুলো, এখন এই সংখ্যাটা ভ্যারি করে, এক একটার ক্ষেত্রে এক এক রকম হয়। এই জন্য তোমার টার্পিনয়েডকে তিন ভাগে ভাগ করা হয়, মানে টার্পিনয়েডের তিনটা ভাগ আছে। তিনটা না, আরো অনেক ভাগ আছে, তোমার বইতে তিনটা ভাগ দিচ্ছে। তিনটা ভাগ কি কি? একটা হলো টার্পিন, একটা হলো রাবার, আর একটা হলো তোমার কি স্টেরয়েড। স্টেরয়েড স্টেরয়েড অর্থাৎ এইখানে তোমার হলো এইখানে তোমার আইসোপ্রিন আছে, ধরো ফর এক্সাম্পল এখানে তোমার 100টা আইসোপ্রিন আছে, এখানে তোমার 150টা আইসোপ্রিন আছে, এখানে তোমার 200টা আইসোপ্রিন আছে। এরকম আইসোপ্রিনের সংখ্যা অনুযায়ী এই এক একটা টার্পিনয়েডের নাম এক এক রকম হয়, যেহেতু আইসোপ্রিনের সংখ্যাটা এক এক রকম। এই ক্ষেত্রে এই যে তিন টাইপের আইসোপ্রিন এখানে বলা হয়েছে, আরো থাকতে পারে। তো এই হলো কাহিনী। তো এই হলো তোমার টার্পিনয়েডের তিনটা, আর এদের নাম এরা এরা আলাদা কেন? কারণ এদের এক একটার এক এক সংখ্যায়, মানে এক একটার তোমার হলো আইসোপ্রিনের সংখ্যা এক এক রকম, এই কারণে এই তিনটা আলাদা। এই হলো কাহিনী, আর এদের গঠনের মধ্যেও পার্থক্য আছে। তো তোমরা মূলত বুঝতে পারছো। তো অনেকে আবার টার্পিন আর টার্পিনয়েডকে গুলাই ফেলে, অনেকে মনে করে টার্পিন আর টার্পিনয়েড এক জিনিস। তো এটা একটু খেয়াল রাখবে, টার্পিন টার্পিনয়েডের মধ্যে পড়ে, বা টার্পিন আর টার্পিনয়েড কখনো এক জিনিস না। এগুলো আইসোপ্রিনের সংখ্যা অনুযায়ী এক একটা এক এক নাম দেওয়া হয়েছে। টার্পিন এতে এক সংখ্যায় আইসোপ্রিন থাকে, রাবারে এক সংখ্যায় আইসোপ্রিন থাকে, স্টেরয়েডে আরেক সংখ্যায় আইসোপ্রিন থাকে। তো এটা হলো মূলত বোঝার বিষয়। মোটামুটি আমরা টার্পিনয়েড সম্পর্কে জানতে পারছি। তো এখানে তোমার টার্পিনয়েডের তিনটা প্রকারই বলা আছে। তো আসলে টার্পিনয়েড যে তিন প্রকার এটা আসলে আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, হইতে পারে তিন প্রকার, আবার নাও হইতে পারে। তো তোমরা জানবে যে এই তিনটা হলো টার্পিনয়েডের মধ্যে পড়ে, কয় প্রকার এক্স্যাক্টলি অত জানা লাগবে না, আর এক্সট্রা থাকতে পারে আবার নাও থাকতে পারে, এটা আমি শিওরলি জানি না। তো গেল, তো আমরা মূলত এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করবো, এই টার্পিন, রাবার আর স্টেরয়েড, এই তিনটা জিনিস নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করবো। আমরা মোটামুটি উদ্ভূত লিপিড সম্পর্কে বুঝলাম, টার্পিনয়েড সম্পর্কে বুঝলাম, এর প্রকারভেদ গুলা জানলাম। এখন এক এক করে আমরা আলোচনা করবো এর প্রকারভেদ। তো প্রথমে আমরা স্টেরয়েড নিয়ে আলোচনা করবো, এটা হলো সুপার ইম্পর্টেন্ট একটা টপিক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই স্টেরয়েড টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের প্রথমে একটা কথা বলে রাখি, এই যে স্টেরয়েড না, এই স্টেরয়েডটা তোমাদের এই যে এই বইতে তোমার দুই জায়গায় আলোচনা করছে, অর্থাৎ এইখানে আলোচনা করছে, তারপর দেখবা যে পাশের পৃষ্ঠায় দেখো একটা টপিক আছে ভিন্ন ধর্মী লিপিড। তো এই ভিন্ন ধর্মী লিপিডের মধ্যে স্টেরয়েডটা আলোচনা করছে। তো তোমাদেরকে আমি আগে বলে রাখি যে স্টেরয়েড কোনো ভিন্ন ধর্মী লিপিড নেই, এটা হলো উদ্ভূত লিপিড। তো এরা একই সাথে ভিন্ন ধর্মী লিপিডের মধ্যেও আছে, উদ্ভূত লিপিডের মধ্যেও আছে। তো তোমরা মাথায় রাখবা যে এটা মূলত উদ্ভূত লিপিডের মধ্যে পড়ে। এই জন্য আমি দুই জায়গাটার স্টেরয়েড তোমাকে একসাথে আলোচনা করবো, যাতে আমাদের একসাথে দুইটা জিনিস হয়ে যায়। তো স্টেরয়েড এটা হলো আমাদের টপিক। তো এটা এক ধরনের উদ্ভূত লিপিড, এটা আমরা জানি। এটা কিসের মধ্যে পড়ে? উদ্ভূত লিপিডের টার্পিনয়েড শ্রেণীর মধ্যে পড়ে। এটা মূলত আইসোপ্রিন, অনেকগুলো আইসোপ্রিন একত্রিত হয়ে এটা তৈরি হয়। এখন স্টেরয়েড, তো স্টেরয়েডের ভিতরেও আরেকটা জিনিস আছে, স্টেরয়েডের মধ্যে কি, স্টেরয়েডে যদি এই যে স্টেরয়েড, এখন স্টেরয়েডে তো এর একটা গঠন আছে। এখন এর গঠনে যদি তুমি একটা একটা ওইস বা একাধিক ওইস যদি এই স্টেরয়েডের মধ্যে ঢুকায় দাও,
তাহলে আমার স্টেরয়েড আর স্টেরয়েড থাকবে না, তখন আমার স্টেরয়েডটা কি হয়ে যাবে, স্টেরয়েডটা তোমার হলো হয়ে যাবে, তোমার স্টেরল হয়ে যাবে। অর্থাৎ যেই স্টেরয়েডের মধ্যে একটা বা একের অধিক যদি ওইস থাকে, যেই স্টেরয়েডের মধ্যে একটা বা একের অধিক ওইস থাকে, ওটাকে আর স্টেরয়েড বলা হয় না, ওটাকে তোমার কি বলা হয়, ওটাকে তোমার স্টেরল বলা হয়। এটা তোমার প্রথমত জানা লাগবে। তার মানে আমরা কি শিখলাম, স্টেরয়েড, স্টেরয়েড হলো স্টেরয়েড কি, স্টেরয়েড এক ধরনের উদ্ভূত লিপিড। এখন এই স্টেরয়েডের মধ্যে যদি সামহাও একটা বা একটার বেশি ওইস ঢুকে যায়, তখন আর স্টেরয়েড স্টেরয়েড থাকে না, তখন স্টেরয়েড কি হয়ে যায়, স্টেরল হয়ে যায়। স্টেরয়েড কি হয়ে যায়, স্টেরয়েড হলো স্টেরল হয়ে যায়। তো তোমার বইতে কিছু স্টেরলের এক্সাম্পল দিয়েছে, অর্থাৎ এই যে স্টেরলের আবার বিভিন্ন স্ট্রাকচার থাকে, অর্থাৎ একটা ওইস থাকতে এক ধরনের স্টেরল, দুইটা ওইস থাকতে এক ধরনের স্টেরল, গঠনটা একটু অন্যরকম হলে আরেক ধরনের স্টেরল, এরকম বিভিন্ন ধরনের স্টেরল তোমার বইতে কয়েকটি স্টেরলের নাম দেওয়া আছে। এর মধ্যে আমাদের মেইনলি কোন কোন স্টেরলের নামটা জানা লাগবে, কোলেস্টেরল, কোলেস্টেরল যেটা আমাদের মেইনলি জানা লাগবে, কোলেস্টেরল। তারপরে কি আছে, তারপরে আছে হলো তোমার ডিজিটালিন, ডিজিটালিন। তারপরে কি আছে, তারপরে আছে হলো তোমার নিউরোস্পোরা, সরি নিউরোস্পোরা কি বলতেছি, সরি, অর্গাস্টেরল, বলে অর্গাস্টেরল, অর্গাস্টেরল। তারপরে কি আছে, তারপরে আছে হলো, এখানে আরো কিছু নাম আছে, তো নামগুলো তোমরা একটু একবার এক দুইবার রিডিং পড়ো। এখানে আর দুইটা নাম আছে তোমার, বিটা সিস্টোস্টেরল, সিস্টোস্টেরল আর স্টিগমাস্টেরল, স্টিগমাস্টেরল। মোটামুটি এই নামগুলো আছে। তো এর মধ্যে এই তিনটা নাম তোমাদের একদম মুখস্থ করা লাগবে, কারণ এই তিনটা নামের কাজ আছে, এই তিনটা নামের কাজ আছে। তো এই তিনটা নাম তোমরা মুখস্থ করবে, আর এই দুইটা তোমরা এক দুইবার পড়বা, মনে থাকলে দেখো না। তো এইগুলা দেখো সবগুলা লাস্টে স্টেরল আছে, তাহলে বুঝতে পারবা যে এরা হলো স্টেরল, এরা হলো স্টেরল, শুধুমাত্র এটা একটু আলাদা, এটা নামে শেষে স্টেরল নেই, তাও কিন্তু এটা কিন্তু স্টেরল। এই হলো কাহিনী। অর্থাৎ স্টেরয়েডে যদি এক বা একাধিক ওইস থাকে, তাহলে সেটাকে স্টেরয়েডে এক বা একাধিক ওইস থাকলে সেটাকে স্টেরল বলা হয়। এখন এই স্টেরল অনেক টাইপের আছে, ওইসের সংখ্যা তারপরে গঠন অনুযায়ী। তো এখানে তোমার 5টা নাম দিয়ে আছে, তো প্রথম 3টা নাম আমাদের অবশ্যই জানা লাগবে, কোলেস্টেরল, ডিজিটালিন, অর্গাস্টেরল। এই 3টা হলো স্টেরল, আর বাকি 2টা আছে বিটা সিস্টোস্টেরল আর স্টিগমাস্টেরল। এই 2টা নাম তোমরা মনেও রাখতে পারো, বাট এক দুইবার রিডিং করবে, এই 2টা অত ইম্পর্টেন্ট না। এই 3টা নাম আমাদের জানা লাগবে, তো এইগুলো আমাদের প্রথমত জানা লাগবে। দেন এক এক করে আমাদের সব শিখা লাগবে যে কোনটা আসলে কিসের জন্য আমরা মনে রাখবো। তো প্রথমে আমরা আসি তোমার হলো কিসে, তোমার আরেকটা কথা, আচ্ছা আরেকটা এমসিকিউ তোমরা জেনে রাখবা। এই যে স্টেরল আছে, তো স্টেরল সাধারণত ইসে পাওয়া যায়, স্টেরল সাধারণত কিসে পাওয়া যায়, স্টেরল সাধারণত তোমার হলো কোষ প্রাচীরে পাওয়া যায়, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, এইগুলাতে তোমার হলো স্টেরলটা পাওয়া যায়, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সরি কোষ ঝিল্লি না, সরি সরি ভুলে গেছে, এটা একটু একটু সরি, জিনিসটা আমার একটু হয়ে গেছে। তোমার এই স্টেরলটা সাধারণত কোষ ঝিল্লিতে স্টেরল পাওয়া যায়, এটা একটু মাথায় রাখবা, এটা তোমাদের বইতে অত ক্লিয়ারলি বলে নাই, কোষ ঝিল্লিতে স্টেরল পাওয়া যায়, স্টেরল পাওয়া যায়, পাওয়া যায়, এটা একটু মাথায় রাখবা, কোষ ঝিল্লিতে স্টেরল পাওয়া যায়। কোষ ঝিল্লিতে কি পাওয়া যায়, কোষ ঝিল্লিতে তোমার স্টেরল পাওয়া যায়। এখানে তোমার কিছু জিনিস নোট করার আছে, ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়া টাইপ যারা আছে, ব্যাকটেরিয়া, তারপরে সায়ানো ব্যাকটেরিয়া তোমার বইতে বলে দিছে, এরা হলো এক্সেপশনাল, এদের এদের কোষ ঝিল্লিতে স্টেরল থাকে না, এদের ক্ষেত্রে থাকে না। তাছাড়া বাকি সবার ক্ষেত্রে তোমার বাকি সবার কোষ ঝিল্লিতে স্টেরল পাওয়া যায় কম বেশি, এটা একটু মাথায় রাখবা যে কোষ ঝিল্লিতে স্টেরল পাওয়া যায়, কোষ ঝিল্লিতে স্টেরল পাওয়া যায়, কিন্তু সায়ানো ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিতে স্টেরল পাওয়া যায় না, সায়ানো ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিতে কি পাওয়া যায় না, স্টেরল পাওয়া যায় না। এখন একটা কথা বলি, নর্মালি তোমার সবকিছুতে, তোমার উদ্ভিদ বলো প্রাণী বলো, উদ্ভিদ প্রাণী সবার কোষ ঝিল্লিতে হলো তোমার মূলত কোলেস্টেরল, যে স্টেরলটা আছে ওইটা পাওয়া যায়, কোলেস্টেরল পাওয়া যায়, কোলেস্টেরল পাওয়া যায়, কোলেস্টেরল পাওয়া যায়, অর্থাৎ স্টেরল পাওয়া যায়, কোন স্টেরলটা পাওয়া যায়, কোলেস্টেরল পাওয়া যায়। শুধুমাত্র তোমার ছত্রাকের কোষ ঝিল্লিতে কি পাওয়া যায়, ছত্রাকের কোষ ঝিল্লিতে তোমার হলো কোলেস্টেরল পাওয়া যায় না, কি পাওয়া যায়, অর্গাস্টেরল পাওয়া যায়, অর্গাস্টেরল পাওয়া যায়, অর্গাস্টেরল পাওয়া যায়। তো ছত্রাকের কোষ ঝিল্লিতে কি পাওয়া যায়, অর্গাস্টেরল পাওয়া যায়, ছত্রাকের কোষ ঝিল্লিতে অর্গাস্টেরল পাওয়া যায়। তো এখানে একটা কথা বলছে, নিউরোস্পোরা আর ইস্টে অর্গাস্টেরল পাওয়া যায়। এখন তোমাকে একটা কথা বলি, এই ছত্রাক আসলে কি, ইস্ট, ইস্ট হলো এককোষী ছত্রাক, নিউরোস্পোরা একটা বহুকোষী ছত্রাক,
নিউরোস্পোরা কি, নিউরোস্পোরা হলো একটা বহুকোষী ছত্রাক, অর্থাৎ নিউরোস্পোরাও ছত্রাক, ইস্টু ছত্রাক। এখন এমন না যে এই দুইটা ছত্রাক বাদে অন্য কোনো ছত্রাকের কোষঝিল্লিতে অর্গাস্টেরল পাওয়া যায় না, সকল ছত্রাকের কোষঝিল্লিতে অর্গাস্টেরল পাওয়া যায়। তো তোমার বইতে ইস্টা নিউরোস্পোরার কথা বলা হয়েছে, তুমি মাথায় রাখবা দুনিয়ায় যত ছত্রাক আছে সব ছত্রাকের কোষঝিল্লিতে তোমার এই অর্গাস্টেরলটা পাওয়া যায়। ইস্টু আর নিউরোস্পোরাও ওয়ান কাইন্ড অফ ছত্রাক। তো এমনি পড়লে তোমার অনেক কিছু কাভার হয়ে যাবে। প্রথম কথা তুমি জানতে পারবা কোষঝিল্লিতে স্টেরল পাওয়া যায়, এটা তুমি অনেক পরে পাবা। কোষঝিল্লিতে স্টেরল পাওয়া যায়, এখন সব কোষঝিল্লিতে পাওয়া যায় না, কিছু কোষঝিল্লিতে, সব কোষঝিল্লিতে, কিছু কোষঝিল্লিতে আবার স্টেরল পাওয়া যায় না। কারা? এরা হলো তোমার ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এদের কোষঝিল্লিতে স্টেরল পাওয়া যায় না। এখন স্টেরল পাওয়া যায়, কোন স্টেরল পাওয়া যায়? উদ্ভিদ আর প্রাণীর যে কোষঝিল্লি এগুলাতে কোলেস্টেরল পাওয়া যায়, আর হলো ছত্রাকের যে কোষঝিল্লি এগুলাতে অর্গাস্টেরল পাওয়া যায়। যেহেতু ছত্রাকের কোষঝিল্লিতে অর্গাস্টেরল পাওয়া যায়, ইস্ট, নিউরোস্পোরা এগুলো হলো ওয়ান কাইন্ড অফ ছত্রাক, তার মানে এদের কোষঝিল্লিতেও আমার অর্গাস্টেরল পাওয়া যায়। তো এইভাবে মিলাই মিলাই বলে দেখবে তোমার বইয়ের অনেকগুলো ইনফরমেশন তোমার কাভার হয়ে গেছে, অনেকগুলো ইনফরমেশন এখান থেকে তোমার কাভার হয়ে গেছে। এই হলো কাহিনী। তো এইগুলা তুমি এই জিনিসটা একটু প্রপারলি পড়বা, তাহলে আমার অর্গাস্টেরলের কাজ শেষ। তো অর্গাস্টেরল এর জন্য তোমাদের মাথায় রাখতে বলছি, কারণ কি এই অর্গাস্টেরলটা এক জায়গায় পাওয়া যায়, কোলেস্টেরলটা এক জায়গায় পাওয়া যায়, এই জন্য এগুলো মাথায় রাখতে বলছি। তো গেল আমার অর্গাস্টেরল কোলেস্টেরলের একটা কাজ শেষ হয়ে গেল। তো এটা খুব সুন্দর ভাবে পড়বা, এভাবে মিলাই পড়লে জিনিসটা তুমি বুঝতে পারবা। দেন কি আছে ডিজিটালিন। তো ডিজিটালিন কি? ডিজিটালিন হলো একটা স্টেরল। তো এই ডিজিটালিনটা কোথায় ব্যবহার করা হয়? ডিজিটালিনটা ব্যবহার করা হয় তোমার, ডিজিটালিনটা তোমার ব্যবহার করা হয় হলো ইসে, এখানে তোমার দেয়া আছে হৃৎপিণ্ডের চিকিৎসায়, হৃৎপিণ্ডের চিকিৎসায় এই ডিজিটালিনটা ব্যবহার করা হয়। তো এটা একটু মাথায় রাখবা, এই এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ডের চিকিৎসায় কোন স্টেরলটা ব্যবহার করা হয়? ডিজিটালিন ব্যবহার করা হয়। হৃৎপিণ্ডের চিকিৎসায় কোন স্টেরলটা ব্যবহার করা হয়? ডিজিটালিন ব্যবহার করা হয়। হৃৎপিণ্ডের চিকিৎসায় ডিজিটালিন স্টেরলটা ব্যবহার করা হয়। তো এটা একটু মাথায় রাখবা। তো ডিজিটালিন কেন? তো আমার অর্গাস্টেরল সম্পর্কেও আমরা জানলাম, ডিজিটালিন সম্পর্কেও জানলাম, কিন্তু আমরা মূলত জানবো হলো কোলেস্টেরল সম্পর্কে। একদম বিস্তর A to Z আমাদের কোলেস্টেরল সম্পর্কে জানা লাগবে। কোলেস্টেরল সম্পর্কে আমার A to Z জানা লাগবে। তো কি কি জানা লাগবে? প্রথম কথা, এটা কি? এটা হলো কোষ ঝিল্লির একটা অতি প্রয়োজনীয় উপাদান, বা কোষ ঝিল্লি গঠনে সাহায্য করে। কোষ ঝিল্লি গঠন, কোষ ঝিল্লি গঠনে এর ভূমিকা আছে। কেন আছে তোমরা বুঝতে পারছো কি? উদ্ভিদ আর প্রাণীর কোষ ঝিল্লিতে কোলেস্টেরল পাওয়া যায়, এটা অলরেডি তোমাদেরকে পড়াই ফেলছে, তার মানে কি কোষ ঝিল্লি গঠন করতেছে। তো এটা তোমাদের অজানা কিছু না, এটা তোমরা অলরেডি জানো। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হলো এটা হলো ভিটামিন ডি এর পূর্ব সূচক, ভিটামিন ডি এর পূর্ব সূচক। এটা একটু তোমরা মুখস্থ করবে, এটা আসলে আমিও বুঝি না যে পূর্বসূচক দ্বারা কি বোঝায়। তো এই পয়েন্টটা একটু মুখস্থ করবে, এখানে আমিও তো বুঝি না, তোমরা জাস্ট মাথায়, তুমি যদি ভিটামিন ডি টা মাথায় রাখো তাইলেই হবে, তোমার পূর্বসূচক টুচক মাথায় রাখা লাগবে না, তাইলেই তুমি ধরতে পারবা। কারণ স্যার তোমার খাতায় ভিটামিন ডি খুঁজবে, কখনো ওই পূর্বসূচক টুচক খুঁজবে না, স্যার ভিটামিন ডি দেখে তোমাকে নাম্বার দিয়ে দেবে। তো তুমি শুধু ভিটামিন ডি টা মাথায় রাখো যে ভিটামিন ডি এর সাথে কোলেস্টেরলের সম্পর্ক আছে। দেন কি? দেন হলো এরা হলো পিত্তরস, পিত্তরস তৈরি করে। পিত্তরস তোমার ইংলিশে পিত্তরসকে বলা হয় বাইল সল্ট। পিত্তরস তৈরি করে, তৈরিতে ভূমিকা রাখে বা তৈরি করে কিছু একটা, অর্থাৎ পিত্তরস মাথায় রাখবা। পিত্তরস বা বাইল সল্ট তৈরিতে ভূমিকা রাখে। এখন এটা সম্পর্কে একটু বলি, এটা তোমরা যখন হলো ওই সেকেন্ড পেপারে 3 নাম্বার অধ্যায় পড়বা আরো বিস্তারিত জানতে পারবা। তো পিত্তরস কি? পিত্তরস হলো মূলত, পিত্তরস হলো একটা, মানে কি বলবো, একটা তরল পদার্থ, একটা তিতা 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 স্বাদের তরল পদার্থ, যেটা হলো আমাদের যকৃৎ বা লিভার তৈরি করে। লিভার তৈরি করে আমাদের বডিতে পিত্তথলি আছে, এই পিত্তথলির মধ্যে সঞ্চয় করে রাখে। এখন এটা কেন তৈরি করা হয়? এটা কি করে? আমাদের বডিতে যেসব লিপিড জাতীয় পদার্থ আছে, আমাদের বডিতে যেসব লিপিড জাতীয় পদার্থ আছে, এই লিপিড জাতীয় পদার্থকে পরিপাকে সাহায্য করে। লিপিড জাতীয় পদার্থকে পরিপাকে সাহায্য করে হলো এই পিত্তরস বা পিত্ত। এখন এটা তোমার এরা এরা হলো এই পিত্ত রসটা তৈরি হয় হলো মূলত কি দ্বারা? তোমার কোলেস্টেরল, লিপিড, তারপরে সাথে হলো তোমার পানি থাকে, কিছু জৈব অজৈব পদার্থ থাকে, কিছু হলো তোমার সোডিয়াম গ্লাইকোলেট, তারপরে হলো পটাশিয়াম, সোডিয়াম গ্লাইকোকোলেট, হলো তোমার হলো সোডিয়াম ট্রোকোলেট, এরকম বিভিন্ন পদার্থ মিলে মূলত আমার এই পিত্ত রসটা তৈরি হয়। তো এই পিত্ত রসের ওয়ান অফ দা মেইন ইম্পর্টেন্ট উপাদান হলো তোমার কোলেস্টেরল। তো কোলেস্টেরলটা এই পিত্ত রস তৈরি করে। এখন এই পিত্ত রসটা কি করে? আমাদের বডিতে আমরা যে লিপিড জাতীয় খাদ্যটা গ্রহণ করি, এই লিপিড জাতীয় খাদ্যটাকে পরিপাক করে। কিভাবে পরিপাক করে? একটা প্রক্রিয়া আছে যেটাকে তোমার ইমালসিফিকেশন বলে। ইমালসিফিকেশন বলে, এটা হলো তোমার এই পিত্তরস কি করে? ইমালসিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বডির লিপিড জাতীয় খাদ্যগুলোকে পরিপাকে সাহায্য করে। এই হলো কাহিনী। তো এই পিত্তরস যেহেতু এর একটা ভূমিকা আছে আমাদের বডিতে, এটা লিপিড জাতীয় খাদ্যকে পরিপাকে সাহায্য করতেছে, তো এই পিত্তরস তৈরিতে তোমার ভূমিকা রাখে হলো আমার কোলেস্টেরল। তো এটা তোমাদের মাথায় রাখা লাগবে।
দেন তারপরে কি আছে, তারপরে আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, এটা কি, এটা হলো তোমার স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন তৈরিতেও ভূমিকা রাখে, হরমোন তৈরিতে ভূমিকা রাখে, তৈরিতে ভূমিকা রাখে। তো এই চারটা গাছ তোমাদের একটু কষ্ট করে মুখস্থ করা লাগে। কোষ ঝিল্লির উপাদান মোটামুটি তোমরা জানো, ভিটামিন ডি, ডি এর পূর্বসূচক, পিত্তরস তৈরি, স্টেরয়েড হরমোন তৈরি। তাহলে কি কি তৈরি, কি কি তৈরি করে, একটা হলো পিত্তরস তৈরিতে ভূমিকা রাখে, স্টেরয়েড হরমোন তৈরিতে ভূমিকা রাখে। এখন পিত্তরস কি জিনিস তোমরা জানো, এটা যকৃতে তৈরি হয়, এটা লিপিড জাতীয় পদার্থ ইমালসিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে পরিপাক করে, এটা হলো পিত্তরস। এখন স্টেরয়েড হরমোন, তো আমাদের বডিতে অনেক টাইপের হরমোন আছে, আমাদের বডিতে অনেক টাইপের হরমোন আছে। এর মধ্যে কিছু কিছু হরমোন আছে যারা হলো স্টেরয়েড হরমোন, অর্থাৎ যে হরমোনগুলো কি, যে হরমোনগুলো হলো তোমার কোলেস্টেরল দ্বারা তৈরি, অর্থাৎ এই হরমোনে তোমার অন্য উপাদান থাকে, সাথে কিছু কোলেস্টেরল পাওয়া যায়। তো এইগুলাকে তোমার স্টেরয়েড হরমোন বলা হয়। বা যদি কোলেস্টেরল না, আরো কিছু স্টেরয়েড জাতীয় পদার্থ থাকতে পারে। তো এরকম কিছু হরমোন কি, এরকম কিছু স্টেরয়েড হরমোন। তো স্টেরয়েড হরমোন সম্পর্কে তোমাদেরকে একটু জানানো লাগবে। তো মোটামুটি তোমরা কোলেস্টেরলের এই চারটা কাজ একটু মুখস্থ রাখবা, চারটা কাজ খুব ইম্পর্টেন্ট, এই চারটা কাজ একটু কষ্ট করে মুখস্থ করে নিবা, এই চারটা কাজ হলো খুবই ইম্পর্টেন্ট। গেল। তো আমরা আগে স্টেরয়েড হরমোনটা চিনি। স্টেরয়েড হরমোন অর্থাৎ যে হরমোনগুলো মূলত স্টেরয়েড দিয়ে তৈরি, অর্থাৎ অন্য পদার্থ থাকে কিন্তু এর মধ্যে স্টেরয়েড পাওয়া যায়। তো কি কি হরমোন আছে, টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন, এটা হলো একটা স্টেরয়েড হরমোন। তারপরে কি, তারপরে হলো তোমার ইস্ট্রোজেন, তারপরে হলো তোমার প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন, তারপরে তোমার কর্টিসল। এইগুলা কি, এইগুলা হলো তোমার স্টেরয়েড হরমোন, এগুলো হলো স্টেরয়েড হরমোন, অর্থাৎ এর মধ্যে তুমি স্টেরয়েড পাবা। তো এটা তোমার মাথায় রাখা লাগবে যে এই অধ্যায়গুলো, এই হরমোন গুলোর মধ্যে তোমার হলো কি বলা যায়, কোলেস্টেরল পাওয়া যায় বা অন্য স্টেরয়েড জাতীয় পদার্থ পাওয়া যায়, তাই এইগুলাকে তোমার স্টেরয়েড হরমোন বলা হয়। তো এই যে স্টেরয়েড হরমোনে যেহেতু কোলেস্টেরল পাওয়া যায়, তার মানে এগুলা তৈরিতে কি করে, এই হলো কোলেস্টেরল হলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই হলো কথা। তো এই জিনিসটা একটু তোমরা মাথায় রাখবা। আর এইখানে তোমাদের ওই যে পরে যে স্টেরয়েডটা আছে, ওইখানে একটা কথা বলা আছে, ওই কথাটা কি, ওই কথাটা হলো তোমার এই যে কর্টিসল। কর্টিসল, কর্টিসলের কাজটা দিয়ে আছে, কর্টিসল হলো একটা স্টেরয়েড হরমোন। এর কাজ, এর কাজটা একটু দিয়ে আছে, এর কাজটা কি, এর কাজটা হলো এই কর্টিসল কিসে কিসে সাহায্য করে, এটা হলো আমাদের দেহে হলো হজম, তারপরে হলো আমাদের দেহের হজমে সাহায্য করে। তারপরে ভারসাম্য, ভারসাম্য বলতে তোমার আমাদের বডিতে লবণ আছে, পানি আছে, লবণ পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তারপরে হলো যৌন বিকাশে সাহায্য করে, যৌন বিকাশে সাহায্য করে, যৌন বিকাশ। এই সব হলো কাজ। আর এই যে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই সবগুলো আমাদের বডির যৌন বিকাশে সাহায্য করে, যৌন বিকাশে সাহায্য করে, যৌন বিকাশে সাহায্য করে। যৌন বিকাশে বলতে আমাদের এই যে বিভিন্ন যৌন কাজকর্ম, অর্থাৎ ওই যে মানে যৌন প্রক্রিয়া, আমাদের বডিতে শুক্রাণু তৈরি, ধর মেয়েদের বডিতে ডিম্বাণু তৈরি, তারপরে হলো তোমার হলো ওই যে মেয়েদের হলো তোমার হওয়া, মেয়েদের হলো মাসিক হওয়া, তারপরে হলো আরো হলো তোমার যৌন বিভিন্ন মানে বয়ঃসন্ধিকালে তোমার বিভিন্ন যৌন পরিবর্তন আসা, এইগুলো মূলত এই হরমোন গুলো নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যৌন রিলেটেড সবকিছু, তোমার যৌন বাহিত রোগ, যৌন বাহিত পরিবর্তন, যৌন পরিবর্তন, বয়ঃসন্ধিকালে তোমার বিভিন্ন পরিবর্তন হয়, মাসিক হয়, তোমার হলো বাচ্চা হওয়ার জন্য শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, বাচ্চা হয়, এই সবগুলো মূলত এই হরমোন নিয়ন্ত্রণ করে। এই কারণে কি, যৌন বিকাশে সাহায্য করে এই হরমোন গুলো, সবগুলো হরমোন হলো তোমার যৌন বিকাশে সাহায্য করে, এই স্টেরয়েড হরমোন গুলো। তাহলে স্টেরয়েড হরমোনের একটা কমন কাজ কি, যৌন বিকাশে সাহায্য করে। এইগুলা বাদেও যে কর্টিসল হরমোনটা আছে, এটা যৌন বিকাশ ব্যতীত তোমার আমাদের বডির হজম, লবণ পানির ভারসাম্য, এগুলাতে সাহায্য করে। আর এই স্টেরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে কি, এই কোলেস্টেরল বা স্টেরয়েড জাতীয় পদার্থ, যেগুলো মেইনলি হলো কোলেস্টেরল। এইগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে। তো ওই যে দ্বিতীয় যেখানে স্টেরয়েড আছে, ওখানে একটা কথা বলা আছে, কোলেস্টেরল কোথায় তৈরি হয়, লিভারে তৈরি হয়। লিভার, লিভারের বাংলা হলো যকৃৎ, যকৃৎ তো লিভারে তৈরি হয়। তো এটা কিন্তু তোমরা অলরেডি বুঝে গেছো, কারণ আমি তোমাদেরকে বলছি পিত্তরস, পিত্তরস কে তৈরি করে, কোলেস্টেরল তৈরি করে। এবং পিত্তরসটা কে তৈরি করে, পিত্তরস কোথায় তৈরি হয়, যকৃতে বা লিভারে তৈরি হয়। যার মানে লিভার বা যকৃৎ কি করে, এই পিত্তরসটা তৈরি করে। সে কিভাবে তৈরি করে, সে কোলেস্টেরল, তারপরে সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম ট্রোকোলেট, এইসব উপাদান তৈরি করে, যার সবগুলোকে মিক্স করে পিত্তরসটা তৈরি করে। তার মানে আমার কোলেস্টেরলটা আলটিমেটলি কোথায় তৈরি হচ্ছে, আমাদের যকৃৎ বা লিভারে তৈরি হচ্ছে, কারণ কি এখান থেকে পিত্তরস তৈরি হচ্ছে, মানে এখান থেকে কোলেস্টেরল তৈরি হচ্ছে। তো এটা আমরা জানলাম। দেন এটা হলো কোষ ঝিল্লির গঠন করে, এটা আমি শিখাইছি, স্টেরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে, এটা তৈরি করি। তারপরে বাইল সল তৈরিতে সাহায্য করে, অর্থাৎ পিত্তরসের ইংলিশ হলো বাইল সল। এগুলো অলরেডি তোমরা জেনে গেছো। তো আমাদের এতটুকু জানা লাগবে, কোলেস্টেরলের এই চারটা কাজ জানা লাগবে।
আর এই 4টা কাজের মধ্যে পিত্তরস জিনিসটা কি ওইটা একটু বোঝা লাগবে, আর স্টেরয়েড হরমোন কি ওইটা একটু বোঝা লাগবে, যেটা আমি খুব সুন্দর করে তোমাদের বোঝাই দিচ্ছি। তো এইগুলা হলো আমাদের কোলেস্টেরল সম্পর্কে মানে যতটুকু জানা লাগবে। এখন আমাদের আরো কিছু জানা লাগবে। এখন কোলেস্টেরল হলো তোমার দুই প্রকার। কোলেস্টেরল কি? কোলেস্টেরল হলো তোমার দুই প্রকার। দুই প্রকার কি কি? একটা হলো তোমার এলডিএল, আরেকটা হলো এইচডিএল। এলডিএল এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হলো লো ডেনসিটি লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন। আর এটা কি? এটা হলো তোমার হাই ডেনসিটি লিপোপ্রোটিন। তো এইগুলো সম্পর্কে তুমি আগে একটু পরিচিত হয়েছে, এগুলো সম্পর্কে আমি একটু তোমাকে লিপিড প্রোফাইলের মধ্যে পরিচিত করাইছি। তো আমাদের বডিতে এলডিএল এর পরিমাণ 100 মিলিগ্রাম পার ডিএল, 100 মিলিগ্রাম পার ডিএল এর কম থাকা লাগে, আর এইচডিএল এর পরিমাণ 40 মিলিগ্রাম পার ডিএল এর বেশি থাকা লাগে। অর্থাৎ একটা জিনিস তোমরা খেয়াল করছো, আমাদের বডিতে এই যে লো ডেনসিটি যে লিপোপ্রোটিন আছে ওটা কম থাকতে হয়, বাট হাই ডেনসিটি লিপোপ্রোটিন ওটা বেশি থাকা লাগে। আমি তুমি একটা জিনিস মানে এখানে তোমার বইতেই বলা আছে যে এলডিএল, এইচডিএল কি? এটা হলো আমাদের শরীরের জন্য ভালো, আমাদের শরীরের জন্য খারাপ। খারাপ এর জন্য কি? এটা যেহেতু আমাদের শরীরের জন্য খারাপ, যার জন্য এর পরিমাণ হলো কম থাকা ভালো। আর এটা কি? এটা হলো আমাদের শরীরের জন্য ভালো বা মঙ্গলজনক, এটা হলো আমাদের শরীরের জন্য ভালো, এর জন্য এটা বেশি থাকা ভালো, এটা বেশি থাকা ভালো। এই হলো কথা। তো এটা তোমাদের প্রথমত জানা লাগবে যে হলো তোমার কোলেস্টেরল দুই প্রকার, এলডিএল আর এইচডিএল। একটা লো ডেনসিটি লিপোপ্রোটিন, একটা হলো হাই ডেনসিটি লিপোপ্রোটিন। তো আমাদের বডিতে স্বাভাবিক মাত্রা এলডিএল 100 মিলিগ্রাম পার ডিএল এর কম, আর এইচডিএল এর 40 মিলিগ্রাম পার ডিএল এর বেশি। যেহেতু আমাদের বডিতে এলডিএল কম লাগে, এই কারণে কি? এই কারণে এলডিএল কি? এলডিএল হলো আমাদের বডির জন্য খারাপ, এই জন্য এটা আমাদের বডিতে কম থাকা ভালো। আর যেহেতু এইচডিএল বেশি থাকা ভালো, এই কারণে কি? এটা হলো আমাদের বডির জন্য ভালো। তো এইগুলো আমাদের প্রথমত জানা লাগবে। দেন দ্বিতীয়ত, কেন এলডিএল আমাদের শরীরের জন্য খারাপ এটা আমাদের জানা লাগবে। কেন খারাপ? খারাপ হলো, এটা হলো খারাপ কারণ কি? মানে এই এলডিএল যেটা আছে, এই এলডিএল যেটা আছে এটা কি হয়? এটা হলো ওই এর কাজটা অনেকটা তোমার এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মতো, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মতো। অর্থাৎ কি হয়? এলডিএল হলো আমাদের ধমনীতে, আমাদের ধমনীতে জমা হয়ে থাকে। অর্থাৎ আমাদের ধমনীর গায়ে এলডিএল লেগে যায়, আর লেগে যাওয়ার পরে কি হয়? যাওয়ার কারণে আমাদের ধমনীতে তোমার ব্লকেজ সৃষ্টি হয়, আর এই ব্লকেজ সৃষ্টি হওয়ার কারণে আমাদের কি হয়? আমাদের তোমার হৃদরোগ হয়। তো এখানে একটা ওয়ার্ড পাবা তোমার, করোনারি থ্রোম্বোসিস, করোনারি থ্রোম্বোসিস। তো একটা জিনিস মাথায় রাখবে, এই হৃদরোগ, হৃদরোগ তো আমাদের ভাষা, তো বায়োলজিক্যাল হৃদরোগকে বায়োলজিক্যাল ভাষায় করোনারি থ্রোম্বোসিস বলা হয়, করোনারি থ্রোম্বোসিস বলা হয়। এই হলো কাহিনী। অর্থাৎ এলডিএল কেন বেশি থাকা আমাদের বডির জন্য খারাপ? কারণ এলডিএল যখন বেশি হয়ে যাবে তখন কি হবে? তখন এটা কি হবে? এটা হলো আমাদের যে হলো ধমনী আছে, ধমনীর গায়ে লেগে যাবে, লেগে যায় ধমনীর যে পথটাতে আছে ওই পথটা বন্ধ হয়ে যাবে। এই কারণে কি হবে? এই কারণে তোমার হলো এই ধমনী হলো আমাদের হৃৎপিণ্ডে অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহ করে, ওই অক্সিজেন যুক্ত রক্ত হলো এই হলো হৃৎপিণ্ডে নিয়ে যাইতে পারবে না। এই কারণে কি হবে? এই কারণে তোমার হৃৎপিণ্ডে অক্সিজেন যাবে না, আর অক্সিজেন না পেয়ে আমাদের হৃৎপিণ্ড কি হবে? তো স্বাভাবিক কাজ করতে পারবে না, অস্বাভাবিক হবে। এই কারণে কি হবে? আমাদের হৃদরোগ দেখা হবে, যেটাকে বায়োলজির ভাষায় করোনারি থ্রোম্বোসিস বলে। এর জন্য এলডিএল আমাদের বডির জন্য খারাপ, বাট এইচডিএল তোমার হলো আমাদের বডির জন্য ভালো। অর্থাৎ এটা বেশি হইলেও এরকম কোনো সমস্যা হয় না, এটা আরো আমাদের উপকার করে, এই জন্য এইচডিএল হলো আমাদের বডির জন্য ভালো। এই হলো মূলত পার্থক্য। তো এই হলো মূলত পার্থক্য। তো আমরা মোটামুটি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে এই এলডিএল কেন বেশি থাকা খারাপ, কারণ এটা আমাদের হৃদরোগ সৃষ্টি হয়, বাট এইচডিএল এরকম কোনো সমস্যা হয় না। অনেকটা তোমার সম্পৃক্ত আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মতো। সম্পৃক্ত এরকম আমাদের জমে যায়, জমে কি করে? জমে আমাদের হৃদরোগ সৃষ্টি করে। সেম ওয়েতেও এই এলডিএলও আমাদের হৃদরোগ সৃষ্টি করে। তার মানে এলডিএল আর সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দুইটাই কি? দুইটাই হলো আমাদের জন্য খুবই খারাপ, দুইটাই আমাদের জন্য খারাপ। এই হলো কাহিনী। তো মোটামুটি আমরা কোলেস্টেরল সম্পর্কে কিন্তু এ টু জেড সব জেনে গেলাম, এর প্রকারভেদ জানলাম, এর কাজ জানলাম, প্লাস আমরা মানে সব জেনে গেলাম। তো আমাদের মূলত স্টেরয়েড বা স্টেরল থেকে এই কোলেস্টেরল টপিকটাই প্রপারলি পড়া লাগবে, কারণ তোমার পরীক্ষায় এই কোলেস্টেরল টপিকটাই আসে। তো আমরা দেখো দুই দিকেই কিন্তু স্টেরয়েড টপিকটা এ টু জেড সব শেষ করে ফেলছি, এ টু জেড মোটামুটি সবই শেষ করে ফেলছি। শুধু মোটামুটি একটা জিনিস বাদ আছে, একটা জিনিস বাদ আছে। তো মোটামুটি প্রকারভেদও শেষ। এখন আমাদের বডিতে কোলেস্টেরলের একটা স্বাভাবিক মাত্রা দিয়ে আছে। তো কোলেস্টেরলের বডিতে স্বাভাবিক মাত্রা কত? স্বাভাবিক মাত্রা কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত? স্বাভাবিক মাত্রা হলো তোমার 0.15 থেকে 1.2%, 0.15 থেকে 1.2%। এটা হলো আমাদের বডিতে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা। অর্থাৎ এর থেকে বেশি হলে সমস্যা। তো এটা একটু মাথায় রাখবা যে আমাদের বডিতে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত? 0.15 থেকে 1.2% বা 1.20%। এটা আমি এমনি মনে রাখতাম। দেখো 15, 15-র পরে 20। তো প্রথমে জিরোর সাথে কি আছে? 15 আছে,
দেন যখন 1 হয়ে গেছে তখন বেড়ে 20 হয়ে গেছে। তো 0.15 থেকে 1.20%। এমনি আমি এই পার্সেন্টেজটা মনে রাখলাম, 15 থেকে 20 হয়েছে, 0 থেকে 1 হয়েছে, এমনি 0 থেকে 1 হয়েছে আর 15 থেকে 20 হয়েছে, এমনি পার্সেন্ট। এমনি পার্সেন্টেজটা একটু মাথায় রাখবা যে কোলেস্টেরল স্বাভাবিক মাত্রা কত। এখন তুমি দেখো তোমার এই যে স্টেরয়েড টপিকটা ওইটা আমি শেষ করে ফেলছি, শুধু আরেকটা জিনিস বাদ আছে, দাঁড়াও, আরেকটা এমসিকিউ টাইপের জিনিস, মানে এরকমই একটা জিনিস, কোলেস্টেরল বেশি কিসে পাওয়া যায়? আলু, চুপড়ি আলু, অর্থাৎ আলু জাতীয় যারা আছে তাতে তোমার কোলেস্টেরল বেশি পাওয়া যায়। আলু, চুপড়ি আলু আর প্রাণী দেহে, প্রাণী দেহে কোলেস্টেরল বেশি পাওয়া যায়, কোলেস্টেরল বেশি পাওয়া যায়, বেশি পাওয়া যায়। তো এটা একটু মাথায় রাখবে, এই দুইটা তোমাদেরকে এমসিকিউ এর জন্য মাথায় রাখা লাগবে। যে কি তোমার হলো বডিতে কোলেস্টেরল স্বাভাবিক মাত্রা হলো 0.15 থেকে 1.20%, আর আলু, চুপড়ি আলু, প্রাণী দেহে হলো কোলেস্টেরল হলো বেশি পরিমাণে পাওয়া যায়। আলু, চুপড়ি আলু আর প্রাণী দেহে কোলেস্টেরল হলো তোমার বেশি পরিমাণে পাওয়া যায়। তো এই দুইটা জিনিস আমাদের এমসিকিউ এর জন্য মাথায় রাখা লাগবে। তো এটা একটু মুখস্থ রাখবা, আলু, চুপড়ি আলু আর প্রাণী দেহে কি, আলু, চুপড়ি আলু আর প্রাণী দেহে অধিক পরিমাণে কোলেস্টেরল পাওয়া যায়। তো এই তিনটা একটু মাথায় রাখবা। তো এইগুলো আমাদের মাথায় রাখা লাগে। এখন তুমি দেখো তোমাদের বইতে প্রথমে যে স্টেরয়েড টপিকটা আছে ওই টপিকটা কিন্তু আমি সব শেষ করে ফেলছি, ওই টপিকটা আমি তোমাদেরকে সব শেষ করছি। দেন তারপরে তোমার কি আছে, কোলেস্টেরল টপিক আছে, ওই কোলেস্টেরল টপিকটাও তোমাদের সব শেষ করাই ফেলছি, কোলেস্টেরল টপিকটাও সব শেষ হয়ে গেছে। দেন কি আছে, দেন হলো পাশের পৃষ্ঠায় যাও, পাশের পৃষ্ঠায় আবার স্টেরয়েড টপিকটা আছে, ভিন্ন ধর্মী লিপিডের দ্বিতীয় প্যারাতে আবার স্টেরয়েড টপিকটা আছে। ওই টপিকের মধ্যে যা আছে আমি ওইগুলাও তোমার শেষ করাই ফেলছি। তো আমার কিন্তু এই এতক্ষণ যা পড়ালাম এতে কিন্তু আমরা অনেক কিছু শেষ করাই ফেলছি। তো এত কিছু শেষ, দুইটা স্টেরয়েড শেষ করলাম, একটা কোলেস্টেরল শেষ করলাম, শেষ। এই দুইটা একটু মুখস্থ রাখবো, এমসিকিউর জন্য লাগবে। তো আমার গেল, আমার স্টেরয়েড গেল, তাহলে আমার টারপিনয়েডস এর স্টেরয়েড শেষ। এরপরে কি আছে, এরপরে হলো তোমার টারপিন আছে। তো টারপিন আর রাবার নিয়ে অত বিস্তারিত আলোচনা নেই, টারপিন নিয়ে জাস্ট একটু আলোচনা করছে, একটু আলোচনা কি, একটু আলোচনা হলো। প্রথম কথা হলো টারপিনটা আসলে কিসে পাওয়া যায়। তো টারপিন কিসে পাওয়া যায়, এই টারপিনটা তোমার পুদিনা, তুলসী এগুলাতে পাওয়া যায়, পুদিনা, তুলসী। কোলেস্ট্রল যেমন কিসে পাওয়া যায়, কোলেস্ট্রল কিসে পাওয়া যায়, কোলেস্ট্রল পাওয়া যায় হলে এর সাথে মিলাই পড়ে নিবা, তাহলে কোলেস্ট্রল কিসে পাওয়া যায়, কোলেস্ট্রল পাওয়া যায় হলো আলু, চুপড়ি আলু এগুলাতে পাওয়া যায়, আলু, চুপড়ি আলু অর্থাৎ আলু জাতীয় জিনিসপত্রে পাওয়া যায়, আর এইগুলাতে কোলেস্ট্রল পাওয়া যায়। আর পুদিনা, তুলসী এগুলাতে টারপিন পাওয়া যায়। এইভাবে তোমরা এই দুইটা পড়ে নিবা, যে আলু, চুপড়ি আলুতে কোলেস্ট্রল পাওয়া যায় আর পুদিনা, তুলসীতে টারপিন পাওয়া যায়, এটা পড়বা। আর সাথে হলো এর হলো কাজ, এই টারপিনটা আসলে কি করে, এগুলাতে পাওয়া যায়, এগুলা মূলত তোমার হলো সুগন্ধি প্রসাধনী তৈরিতে ব্যবহার করা হয়, সুগন্ধি প্রসাধনী তৈরিতে ব্যবহার করা হয়, প্রসাধনী তৈরি, এই হলো এর একটা কাজ। আরেকটা হলো বার্নিশে ব্যবহার করা হয়, বার্নিশে ব্যবহার করা হয়, বার্নিশে ব্যবহার করা হয়। তো এই দুই জায়গাটা এর ব্যবহার। অর্থাৎ সুগন্ধি প্রসাধনী বলতে আমরা যেসব ক্রিম মাখি বা যেসব সাবান মাখি, তো এইগুলা থেকে এক ধরনের সুগন্ধ বেরোয়, তাই না? এই সুগন্ধটা কিভাবে আসে, এই টারপিন যোগ করার মাধ্যমে এই সুগন্ধটা আসে। আর বার্নিশ দেখবা কাঠের উপরে তোমার হলো এক ধরনের সেন্ট বেরোয়, কাঠ দেখবা, কাঠ যদি তুমি শোকো দেখবা কাঠটা অনেক মসৃণ হয়, মসৃণ হয় এবং ওটা শুকলে একটা সুগন্ধ পাওয়া যায়। তো ওই সুগন্ধটা আসার কারণ হলো টারপিন। অর্থাৎ কাঠটা কিন্তু প্রথমে এত মসৃণ ছিল না, এটাকে তোমার বার্নিশ করা হয়, বার্নিশ করে এটাকে তোমার মসৃণ করা হয়, এর মধ্যে একটা সুগন্ধ অ্যাড করা হয় যাতে তোমার পোকা টোকা এইগুলা হলে এর সাথে হলো মানে এখানে তোমার হলো কি বলে, এখানে তোমার পোকা না লাগে, কাঠে যাতে পোকা না লাগে এই কারণে তোমার বার্নিশটা করা হয়, যাতে একটা অন্যরকম সুগন্ধ দিয়ে দেয় যেটা পোকারা সহ্য করতে পারে না, বার্নিশ। তো এই বার্নিশটা কিভাবে করা হয়, টারপিন দিয়ে করা হয়। টারপিন সম্পর্কে এতটুকুই তোমার বইতে আছে, তোমরা এতটুকুই জানবা যে প্রথমে কি এটা হলো কিসে কিসে পাওয়া যায়, পুদিনা, তুলসীতে পাওয়া যায়, এর সাথে কোলেস্টেরলটা একটু মিলাই পড়বা যে কোলেস্টেরলটা আলু, চুপড়ি আলুতে পাওয়া যায়। এর কাজ কি, এর কাজ কি, এটা হলো মূলত সুগন্ধ সৃষ্টি করে, সুগন্ধ সৃষ্টি করে বলতে এটা সুগন্ধি প্রসাধনীতে ব্যবহার করা হয়, আবার এটা বার্নিশের কাজেও ব্যবহার করা হয়, কারণ বার্নিশেও তোমার কাঠকে একটা গন্ধ দেওয়া হয়। এই হলো কাহিনী, মানে এর মূল কাজ কি, এর কাজ মূলত সুগন্ধ আনা বা গন্ধ আনা, এর মূল কাজ হলো মূলত তোমার গন্ধ আনা, এটা হলো কথা। মোটামুটি আমাদের টারপিনের কাজ শেষ। তো টারপিন শেষ আমাদের, এরপরে আমরা কিসে যাবো, এরপরে আমরা যাবো হলো তোমার রাবারে। এরপরে কি আছে, রাবার, লাস্ট ওয়ান রাবার। তো রাবার সম্পর্কে জানতে হলে তোমাদের প্রথমে একটা জিনিস জানা লাগবে, তোমার রাবার দুই ভাবে তৈরি করা হয়। একটা হলো তোমার প্রাকৃতিক ভাবে, প্রাকৃতিক ভাবে তৈরি করা হয় যেটা হলো কি গাছে হয়। আরেকটা কি তোমার কৃত্রিম ভাবে তোমার রাবার তৈরি করা হয়, কৃত্রিম ভাবে তোমার রাবার তৈরি করা হয়। প্রাকৃতিক ভাবে গাছে যেটা হয় ওই রাবারকে তোমার কি বলা হয়, প্রাকৃতিক ভাবে তৈরিকৃত রাবারকে তোমার প্যারা রাবার বলা হয়, প্যারা রাবার বলা হয়, প্যারা রাবার বলা হয়। তো এই প্যারা রাবার বা প্রাকৃতিক ভাবে তৈরিকৃত রাবার এগুলো হলো গাছে তৈরি হয়। তো কোন গাছে, তোমার মেইনলি কিছু তোমার রাবার গাছ আছে
তো একটা গাছ আছে এটা থেকে তোমার মেইনলি রাবারটা তৈরি করা হয়, এছাড়াও আরো কিছু গাছ আছে। তো মেইনলি যেই গাছটা থেকে রাবার তৈরি করা হয় ওটা সাইন্টিফিক নাম হলো হিবিয়া। হিবিয়া কিছু একটা, বি দিয়ে কিছু একটা। তা আমি কোনোদিন বিয়ের পরে যাইনি, আমি কখনো বিয়ের পরে যাইনি, তোমরা বিয়ের পরে আরেকটু যাইতে পারো, বাট যেও না, তোমরা বি পর্যন্তই রেখে দাও, তোমরা বি পর্যন্ত রেখে দাও। তো হিবিয়া বি এতটুকু জানলে হচ্ছে। তো এই হিবিয়া বি থেকে মূলত প্রাকৃতিক প্যারা রাবারটা পাওয়া যায় আমাদের মানে পৃথিবীতে। তোমার রাবার তো লাগে, এখন রাবার তো ম্যাক্সিমাম রাবারই এই হিবিয়া বি থেকেই নেওয়া হয়, অর্থাৎ প্রাকৃতিক রাবার। আর সামান্য কিছু রাবার, আরো কিছু তোমার কয়েকটা গাছের নাম দিয়ে আছে, ওই গাছ থেকে সামান্য রাবার পাওয়া যায়, বাট পৃথিবীতে ম্যাক্সিমাম রাবার এই হিবিয়া বি থেকে তোমার এক্সট্রাক্ট করা হয়। তো তোমরা জাস্ট মাথায় রাখবে যে প্রাকৃতিক ভাবে তৈরিকৃত রাবারকে প্যারা রাবার বলা হয়, আর এই প্যারা রাবার মেইনলি হিবিয়া বি গাছ থেকে পাওয়া যায়, এতটুকু জানলেই হচ্ছে। আর কৃত্রিম ভাবে তৈরিকৃত রাবারকে তোমার গাম রাবার বলা হয়, গাম রাবার বলা হয়, যেটা হলো তো কি তোমার ল্যাবরেটরিতে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়, এটা গাছ থেকে পাওয়া যায় না, এটা হলো আর্টিফিশিয়ালি তৈরি করা হয়। রাবার সম্পর্কে এতটুকু জানলে হচ্ছে, রাবার সম্পর্কে এর বাইরে কিছু জানা লাগবে না, জাস্ট এই দুইটা জিনিস জানবা, যে প্রাকৃতিক রাবার হলো প্যারা রাবার, কৃত্রিম রাবার হলো গাম রাবার। আর প্রাকৃতিক রাবারটা মেইনলি হিবিয়া বি গাছ থেকে পাওয়া যায়, এতটুকু জানলেই হচ্ছে। তো আমার রাবার টপিকটা শেষ, রাবার টপিকটা শেষ। এরপরে টপিক কি, এরপরে তোমার কিছু ভিন্ন ধর্মী লিপিডের টপিক নিয়ে একটা টপিক আছে, ভিন্ন ধর্মী লিপিড। অর্থাৎ এইগুলা তোমার লিপিড, মানে এগুলাকে তুমি লিপিড এর কিছু ক্যারেক্টারিস্টিক্স এদের মধ্যে আছে, বাট এদেরকে তুমি পুরোপুরি লিপিড বলতে পারবা না। এদের মধ্যে কি আছে, এদের মধ্যে তোমার লিপিডের ক্যারেক্টারিস্টিক্স কিছু আছে, বাট এদেরকে তুমি পুরোপুরি লিপিড বলতে পারবা না। ভিন্ন ধর্মী লিপিড অর্থাৎ এরা লিপিড, এদেরকে তুমি লিপিডের কোনো প্রকার ভেদে ফেলাইতে পারবে না। এদেরকে ফেলাইনো গেলে উদ্ভূত লিপিডের প্রকার ভেদে ফেলানো যাইতো, তাও এদেরকে তোমার উদ্ভূত লিপিডের প্রকার ভেদেও ফেলানো যাচ্ছে না, এদেরকে উদ্ভূত লিপিডের প্রকার ভেদেও ফেলানো যাচ্ছে না, মানে এদের ক্যারেক্টারিস্টিক্সটা এরকম, অর্থাৎ উদ্ভূত লিপিডের সাথেও এরা মেলে না। এই জন্য এদেরকে কি বলছে, এদেরকে তোমার ভিন্ন ধর্মী লিপিড বলা হয়েছে। তো তোমার বইতে তিনটা জিনিসের কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে তোমার ক্যারোটিনয়েডস, ক্যারোটিনয়েডস। আর তোমার কি বলছে, আরেকটা হলো তোমার বলছে হলো তোমার ভিটামিন। এখন তোমার বইতে বলা আছে স্টেরয়েডের কথাও বলা আছে, তো আমি তোমাদেরকে বলছি স্টেরয়েড হলো উদ্ভূত লিপিড, অর্থাৎ এটা উদ্ভূত লিপিড, এটা ভিন্ন ধর্মী লিপিড না। কারণ তুমি উদ্ভূত লিপিডে স্টেরয়েডকে বলছো, এখানে বলে তোমার গুলাই যাবে। তোমার বইতে যাই বলো তুমি জানবা কি স্টেরয়েড হলো উদ্ভূত লিপিড। এই জন্য আমরা ভিন্ন ধর্মী লিপিড বলতে এই দুইটাকে শিখবো, ক্যারোটিনয়েডস কে শিখবো আর ভিটামিনকে শিখবো, ক্যারোটিনয়েডস কে শিখবো আর ভিটামিনকে শিখবো। তো প্রথমে আসি আমরা ক্যারোটিনয়েডস। কথা হলো ক্যারোটিনয়েডস কি। তো ক্যারোটিনয়েডস কি, ক্যারোটিনয়েডস হলো একটা মিক্সচার, অর্থাৎ এইটা হলো একটা শ্রেণী। এই শ্রেণীর মধ্যে তোমার বিভিন্ন টাইপের ক্যারোটিন পড়ে, আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন, তারপরে গামা ক্যারোটিন, এরকম বিভিন্ন টাইপের ক্যারোটিন আছে। এই ক্যারোটিন মিলে মূলত এই ক্যারোটিনয়েড শ্রেণীটা তৈরি হয়েছে। যেমন টার্পিনয়েড শ্রেণীটা কি দিয়ে তৈরি হয়েছে, টার্পিন, রাবার, স্টেরয়েড এগুলা দিয়ে তৈরি হয়েছে। তেমনি ক্যারোটিনয়েড শ্রেণীটা মূলত ক্যারোটিনের শ্রেণী দ্বারা তৈরি হয়েছে, মানে ক্যারোটিন দ্বারা তৈরি হয়েছে। আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন, গামা ক্যারোটিন এগুলা নিয়ে মূলত ক্যারোটিনয়েড জিনিসটা তৈরি হয়েছে। তো এখানে তোমার মূলত এই ক্যারোটিনয়েডস এর মূলত একটা ক্যারোটিন নিয়ে আলোচনা করছে, সেটা হলো তোমার বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিন নিয়ে ক্যারোটিনয়েডস এর মধ্যে আলোচনা করছে, বিটা ক্যারোটিন, এটা এটা নিয়ে মূলত আলোচনা করা হয়েছে এই ক্যারোটিনয়েডস এর ভিতরে। এছাড়াও আলফা ক্যারোটিন আছে, তোমার হলো গামা ক্যারোটিন আছে, এই সবকিছু একসাথে মূলত ক্যারোটিনয়েডস বলা হয়, সব ক্যারোটিনকে একসাথে। তো বিটা ক্যারোটিন এটা কিসে পাওয়া যায়, এটা হলো পাতায় পাওয়া যায়, পাতায় পাওয়া যায়। পাতায় কি থাকে, পাতায় হলো এই বিটা ক্যারোটিনটা থাকে, বিটা ক্যারোটিন থাকে। অর্থাৎ পাতায় একটা রঞ্জক পদার্থ থাকে, এই রঞ্জক পদার্থকে কি বলে, ক্লোরোফিল বলা হয়। ক্লোরোফিল অর্থাৎ পাতার মধ্যে কোষীয় অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট আছে, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে তোমার ক্লোরোফিল আছে। এখন ক্লোরোফিলের মধ্যে তোমার বিভিন্ন রাসায়নিক পদার্থ আছে, বিভিন্ন রাসায়নিক পদার্থ আছে। এর মধ্যে একটা রাসায়নিক পদার্থ হলো বিটা ক্যারোটিন, এর মধ্যে একটা রাসায়নিক পদার্থ হলো বিটা ক্যারোটিন। পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, তার মধ্যে ক্লোরোফিল আছে, এই ক্লোরোফিলের একটা রাসায়নিক পদার্থ হলো বিটা ক্যারোটিন। তো এই বিটা ক্যারোটিন কি করে, তোমার ক্লোরোফিল কি করে, সূর্যের আলোক শক্তিকে শোষণ করে। তাহলে যেহেতু ক্লোরোফিল সূর্যের আলোক শক্তিকে শোষণ করে, তো একে সূর্যের আলোক শক্তি শোষণ করতে সাহায্য করে হলো বিটা ক্যারোটিন। অর্থাৎ ক্লোরোফিলের মধ্যে এই বিটা ক্যারোটিন আছে বলেই ক্লোরোফিল হলো সূর্যের আলোক শক্তিকে শোষণ করতে পারে, আলোক শক্তিকে শোষণ করতে পারে, যার ফলে কি হয়, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ হয়। এই কারণে তুমি বলতে পারো যে বিটা ক্যারোটিনের দুইটা কাজ তুমি শিখবে, একটা কি, এটা হলো তোমার ফটোসিনথেসিস ঘটায়, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ ঘটায়, টেসিস ঘটায়। আর কি ঘটায়, তোমার ফটোট্রপিজম ঘটায়। আর কি ঘটায়, আর হলো তোমার হলো ফটোট্রপিজম ঘটায়, ফটোট্রপিজম ঘটায়। এখন ফটোট্রপিজম কি, এটা আমি তোমার অত ভালো করে জানি না, তো তোমাদেরও বইতেও তেমন কিছু বলা নেই, জাস্ট তুমি জানবা যে এরকম একটা প্রসেস আছে, প্রসেসটা কি অত জানা লাগতেছে না, চাইলে একটু সার্চ টার্চ করে জেনে নিতে পারো, বাট আমি এটা এক্স্যাক্টলি জানি না এটা আসলে কি। তো তোমরা জানবা যে বিটা ক্যারোটিন কি, বিটা ক্যারোটিন হলো তোমার হলো
ক্লোরোফিলের মধ্যে থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্টের যে ক্লোরোফিল থাকে তার মধ্যে এই বিটা ক্যারোটিনটা পাওয়া যায়। এটা ওয়ান কাইন্ড অফ ক্যারোটিনয়েড। এটা কি করে, এটা হলো তোমার ফটোসিনথেসিসে সাহায্য করে, প্লাস হলো ফটোট্রপিজমে সাহায্য করে। তাহলে এই দুইটা প্রসেসে সাহায্য করে, দুইটাই হলো ফটো প্রসেস। এটা হলো ফটোসিনথেসিস আর একটা হলো ট্রপিজম। তো এই দুইটা প্রসেসে আমার কে সাহায্য করে, এই বিটা ক্যারোটিন সাহায্য করে। তো বিটা ক্যারোটিন এই দুইটা প্রসেসে সাহায্য করে, ফটোসিনথেসিস আর ফটোসিনথেসিস এই দুইটা প্রসেসে সাহায্য করে। তো এরা কি, এরা হলো উদ্ভিদের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা। এটা কিসের ক্ষেত্রে প্রয়োজনীয়তা, এই দুইটা কি, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে এই দুইটা কাজ করে বিটা ক্যারোটিন। এখন আসি প্রাণীতে, প্রাণীতে এর কাজ কি, প্রাণীতে এর কাজ কি, প্রাণীতে কি হয়, প্রাণীতে এই বিটা ক্যারোটিন থেকে তোমার ভিটামিন এ তৈরি হয়, ভিটামিন এ তৈরি হয়। এই বিটা ক্যারোটিনটা ভেঙে কি হয়, ভেঙে হলো প্রাণীতে তোমার ভিটামিন এ তৈরি হয়, ভিটামিন এ তৈরি হয়। এতটুকু তোমাদের প্রথমত জানা লাগবে। তো এই প্রাণীতে কি হয়, প্রাণীতে হলো এই হলো হলো কি বলে, বিটা ক্যারোটিনটা ভেঙে তোমার হলো ভিটামিন এ তৈরি হয়। এরপরে কি হয়, এরপরে হলো এই ভিটামিন এটা কি করে, প্রাণীতে এক ধরনের রঞ্জক তৈরি করে। এই রঞ্জকটার নাম হলো তোমার রডোপসিন, রডোপসিন নামক রঞ্জক তৈরি করে, রডোপসিন নামক রঞ্জক তৈরি করে। এটা হলো এক ধরনের রঞ্জক। এখন এই রডোপসিন কোথায় পাওয়া যায়, এই রডোপসিন পাওয়া যায় হলো আমাদের চোখে, আমাদের চোখে পাওয়া যায়। আরো যদি ভিতরে ঢুকে, আমাদের চোখের তিনটা অংশ আছে, আমাদের চোখের তিনটা অংশ আছে। কি কি, তোমার হলো আমাদের চোখের তিনটা অংশ হলো তোমার কর্নিয়া, স্ক্লেরয়েড আর হলো রেটিনা। কর্নিয়া, স্ক্লেরয়েড, রেটিনা, এই হলো আমাদের চোখের তিনটা অংশ। এর মধ্যে যে অংশটা রেটিনা, তো এই যে চোখের যে রেটিনা আছে, এই রেটিনার মধ্যে তোমার এইটা পাবা, এই রেটিনার মধ্যে হলো তুমি এই রডোপসিন রঞ্জকটা পাবা। অর্থাৎ আমাদের চোখের একটা অংশ হলো রেটিনা, ওই রেটিনার মধ্যে এই রডোপসিন রঞ্জকটা পাবা। আর এই রডোপসিন রঞ্জকটা কিভাবে তৈরি হয়, তোমার হলো বিটা ক্যারোটিন থেকে তৈরি হয়, বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হয়, ভিটামিন এ থেকে এই রডোপসিনটা তৈরি হয়। এখন রেটিনাতে এই রডোপসিন থাকে, আর এই রডোপসিন থাকার কারণে আমরা চোখ দিয়ে দেখতে পাই। অর্থাৎ চোখ দিয়ে যে আমরা দেখতে পাই, এই দেখতে পাওয়ার কারণ হলো এই রডোপসিন রঞ্জক। আমরা চোখ দিয়ে দেখতে পাই, এর কারণ কি, এর কারণ হলো এই রডোপসিন রঞ্জক, যেটা হলো আমাদের চোখের রেটিনায় অবস্থান করে। চোখের রেটিনায় এই রডোপসিন অবস্থান করে, যার কারণে কি, যার কারণে হলো আমরা চোখ দিয়ে দেখতে পাই। এখন তুমি আমাকে বলো, যদি আমার আমার এই বিটা ক্যারোটিনটা যদি আমার বডিতে না থাকতো, তাহলে কি আমরা দেখতে পাইতাম? বিটা ক্যারোটিন আমাদের বডিতে না থাকলে আমরা কখনোই তোমার দেখতে পাইতাম না। এটা হলো কথা। তার মানে কি, রডোপসিন আমাদেরকে দেখতে সাহায্য করে, অর্থাৎ বিটা ক্যারোটিন আমাদেরকে দেখতে সাহায্য করে। কারণ কি, এই রডোপসিনটা তৈরি হয় বিটা ক্যারোটিন থেকে। এখান থেকে প্রথমে ভিটামিন এ তৈরি হয়, দেন এখান থেকে এই রডোপসিনটা তৈরি হয়, যেটা কি, যেটা হলো আমাদের চোখের রেটিনাতে অবস্থান করে, আর এটা আমাদেরকে দেখতে সাহায্য করে। এই হলো বিটা ক্যারোটিনের ভূমিকা। অর্থাৎ এটা হলো কি, এটা হলো তোমার উদ্ভিদের ক্ষেত্রে ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষণ আর ফটোট্রপিজম, এই দুইটাতে সাহায্য করে। আর প্রাণীর ক্ষেত্রে কি, দেখতে সাহায্য করে। এই হলো কাহিনী। তো এই হলো তোমার বিটা ক্যারোটিনের ভূমিকা। এখন এই বিটা ক্যারোটিনটা কিসে পাওয়া যায়, তো ভিটামিন এ যেসব জায়গায় পাওয়া যায়, ওই সব জায়গায় হলো এই বিটা ক্যারোটিনটা পাওয়া যায়। অর্থাৎ আমরা যেসব খাদ্য খাই, ওইসব খাদ্য থেকে আমরা ডাইরেক্টলি ভিটামিন এ পাই না, আমরা ওই খাদ্য থেকে প্রথমে বিটা ক্যারোটিন পাই, দেন ওই বিটা ক্যারোটিনটাই আমাদের বডিতে ভিটামিন এ তে পরিণত হয়। অর্থাৎ আমরা যেসব খাদ্য থেকে এতকাল পড়ে আসছি, যেগুলো থেকে আমরা ভিটামিন এ পাচ্ছি, এইসব খাদ্য থেকে আমরা মূলত বিটা ক্যারোটিন পাচ্ছি, দেন এই বিটা ক্যারোটিনটা ভিটামিন এ তে পরিণত হচ্ছে। তো বিটা হলো তোমার ভিটামিন এ কিসে পাওয়া যায়, তোমার হলো রঙিন জিনিসপত্রে পাওয়া যায়, রঙিন শাকসবজিতে পাওয়া যায়। তো রঙিন শাকসবজি বলতে তোমার টমেটো, গাজর, গাজর তারপরে কি, তারপরে হলো তোমার আছে ডিমের কুসুম, রঙিন ডিমের কুসুম, এইগুলাতে তোমরা হলো এই বিটা ক্যারোটিন কে পাবা, অর্থাৎ ভিটামিন এ কে পাবা। তো বিটা ক্যারোটিন মানেই হলো ভিটামিন এ, জাস্ট ওটা একটু মডিফাই হয়ে ভিটামিন এ তে পরিণত হয়। তো এইগুলাতে আমাদের এই বিটা ক্যারোটিনটা পাওয়া যায়। আর এই বিটা ক্যারোটিন হলো ওয়ান কাইন্ড অফ ক্যারোটিনয়েডস। তো আই থিঙ্ক তোমরা ক্যারোটিনয়েডস টপিকটা একদম পুরোপুরি বুঝতে পারছো। তো গেল আমাদের ক্যারোটিনয়েডস গেল। নেক্সট আমাদের আরেকটা টপিক আছে, এটা হলো ভিটামিন। ভিটামিন, তো এটা পড়ানো শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলি। ভিটামিন দুই টাইপের, ভিটামিন দুই টাইপের। একটা হলো পানিতে দ্রবণীয়, অর্থাৎ এই ভিটামিন গুলো পানিতে দ্রবণীয়, মানে পানিতে দ্রবীভূত হয়। আর কিছু ভিটামিন আছে যারা হলো চর্বিতে দ্রবণীয়, চর্বিতে দ্রবণীয়, বা এদেরকে তোমার পানিতে অদ্রবণীয় বলা হয়, পানিতে অদ্রবণীয়, যে কোনো কিছু বলতে পারো। এখন পানিতে দ্রবণীয় ভিটামিন কারা, পানিতে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন বি আর সি। আর পানিতে অদ্রবণীয় বা চর্বিতে দ্রবণীয় হলো এ ডি ই কে, ই কে, সরি, ই কে। তো এই যে পানিতে দ্রবণীয় যেসব ভিটামিন গুলো আছে, বি আর সি, বি আর সি মূলত তোমার প্রোটিন ধর্মী ভিটামিন, প্রোটিন ধর্মী ভিটামিন, কারণ এরা পানিতে দ্রবণীয়। আর এই যে চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ ডি ই কে, এরা হলো তোমার প্রোটিন ধর্মী, এরা হলো তোমার লিপিড ধর্মী ভিটামিন, লিপিড ধর্মী ভিটামিন। এটা তোমার প্রথমত মাথায় রাখা লাগবে যে কারা প্রোটিন ধর্মী ভিটামিন আর কারা লিপিড ধর্মী ভিটামিন। অনেকে কনফিউজড হয়ে যায় যে ভিটামিন প্রোটিন না লিপিড। আসলে ভিটামিন প্রোটিন লিপিড কিছুই না, বাট
ভিটামিন দুই প্রকার আছে, তো যেটা পানিতে দ্রবণীয় ওটার মধ্যে তুমি প্রোটিনের কিছু বৈশিষ্ট্য পাবা, আর যেটা হলো তোমার চর্বিতে দ্রবণীয় ওটার মধ্যে তুমি লিপিডের কিছু বৈশিষ্ট্য পাবা। এর জন্য এটাকে এটা লিপিড ধর্মী আর প্রোটিন ধর্মী একটা কথা বলা হয়েছে, বাট এটা কিন্তু পুরোপুরি লিপিড না। এডি কে কিন্তু পুরোপুরি এদেরকে আমরা লিপিড বলতে পারবো না, বাট এরা লিপিড ধর্মী, এর জন্য এদেরকে ভিন্ন ধর্মী লিপিড বলা হয়েছে। এদেরকে কি বলা হয়েছে? ভিন্ন ধর্মী লিপিড। ওরা অর্থাৎ এদের মধ্যে লিপিডের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, বাট এদেরকে আমরা পুরোপুরি লিপিড বলতে পারবো না। এটা হলো কথা। অর্থাৎ ভিটামিন দুই টাইপের, পানিতে দ্রবণীয় আর চর্বিতে দ্রবণীয়, এটা প্রথম কথা। পানিতে দ্রবণীয় কারা? বিসি, আর চর্বিতে দ্রবণীয় কারা? এডিকে। এটা তোমাদের খুব ভালোভাবে মনে রাখা লাগবে, মানে এমসিকিউ তে 25 আসে যে নিচের কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন, নিচের কোনটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন, নিচের কোনটি পানিতে অদ্রবণীয় ভিটামিন। তো এটা এমসিকিউ তে প্রচুর আসে, এর জন্য তোমার বিসি আর এডিকে এটা একটু মুখস্থ করা লাগবে। তো এটা মুখস্থ করা অত কঠিন কিছু না। বিসি একটু কয়েকবার বলো, দেখবে যে একটা ওয়ার্ড চলে আসবে। ওই জিনিসটা কোনোদিন কেউ ভোলে না, মানে নেগেটিভলি নিও না, জাস্ট মুখস্থ করার স্বার্থে। বিসি জাস্ট হলো পানিতে দ্রবণীয়টা মুখস্থ করবা। আর আমরা জানি কি ডিটাইন কি, এ বি সি ডি ই কে, এই হলো 6টা ভিটামিন। তো যদি বিসি পানিতে দ্রবণীয় হয়, তাহলে বাকি যারা থাকবে সবাই চর্বিতে দ্রবণীয়। তাই তুমি কি করো, তুমি এলো এই পানিতে দ্রবণীয় ভিটামিন দুইটা মুখস্থ করবা, কি? বি আর সি, বি আর সি, বিসি বিসি বিসি। আর বাকি যারা আছে সবাই চর্বিতে দ্রবণীয়। এমনি তোমরা ভিটামিন গুলো মুখস্থ করবা। মুখস্থ করার পরে তোমার হলো এমনি তোমরা ভিটামিন গুলো মুখস্থ করবা। মুখস্থ করার পর জানবা কি, যারা পানিতে দ্রবণীয় তারা প্রোটিন ধর্মী, আর যারা হলো তোমার কি চর্বিতে দ্রবণীয় তারা লিপিড ধর্মী। এখন যারা লিপিড ধর্মী, যারা প্রোটিন ধর্মী, তারা পুরোপুরি প্রোটিনও না পুরোপুরি লিপিডও না, বাট প্রোটিন আর লিপিডের মধ্যে ফেলানো যায়, কারণ এদের কিছু বৈশিষ্ট্য প্রোটিন আর লিপিডের সাথে মিল আছে। এর জন্য এদেরকে কি বলা হয়েছে? ভিন্ন ধর্মী লিপিড বলা হয়েছে, ভিন্ন ধর্মী প্রোটিন বলা হয়েছে। এই হলো কথা। তার মানে কি, আমরা এখন যে ভিটামিন নিয়ে আলোচনা করবো এরা হলো ভিন্ন ধর্মী লিপিড। তার মানে আমরা এই ডি কে নিয়ে আলোচনা করবো, আমরা বিসি নিয়ে আলোচনা করবো না, কারণ ওরা হলো প্রোটিনের মধ্যে পড়ে। তোমরা বেসিক জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা ভিটামিন নিয়ে আসি। তোমাদের বইতে যেমনি আলোচনা করছে আমরা ওইভাবে আলোচনা করব। তো প্রথমে আসি ভিটামিন এ ডি ই কে নিয়ে আমাদের মূলত আলোচনা হবে। এ ডি ই কে এই চারটা নিয়ে আমাদের আলোচনা হবে। তো প্রথমে আসি আমরা ভিটামিন এ তে। তো এখানে তোমার মূলত বইতে কি বলা আছে, ভিটামিন এ এর অভাবে আমাদের কি কি রোগ হইতে পারে। তো ভিটামিন এ এর অভাবে আমাদের কি হয়? প্রথমত কি হয়? প্রথমত হলো আমাদের বৃদ্ধিটা রহিত হয়, অর্থাৎ আমাদের গ্রোথ হয় না, বৃদ্ধি রহিত হয়। আমাদের ত্বক কি হয়? ত্বক শুষ্ক হয়ে যায়, ত্বক শুষ্ক হয়ে যায়, শুষ্ক হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, রাতকানা হইতে পারে, রাতকানা হইতে পারে। রাতকানা হওয়া মানে আমরা রাতে কিছু দেখতে পারবো না, রাতে কিছু দেখতে পারবো না। অর্থাৎ এই জিনিসটা হওয়ার কারণ কি, এটা আমি তোমাদেরকে একটু বলি। আমাদের বডি, আমাদের চোখের মধ্যে কি থাকে, তোমার এই যে রডোপসিন যে রঞ্জকটা আছে না, এই রডোপসিন রঞ্জকটা যদি নষ্ট হয়ে যায়, রডোপসিন রঞ্জকটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি হয়? তাহলে আমরা রাতে দেখতে পারবো না। এখন আমি তোমাদেরকে বলছি যে রডোপসিনের কারণে আমরা দেখতে পাই, এই রডোপসিনের কারণে আমরা রাতে দেখতে পাই। আমাদের চোখে তোমার দুইটা কোষ থাকে, একটা হলো রড কোষ আর একটা হলো কর্ণ কোষ। তো রড কোষের মধ্যে তোমার রডোপসিন থাকে। তো যদি ভিটামিন এ না থাকে তাহলে কি হবে? আমার রডোপসিন রঞ্জকটা নষ্ট হয়ে যাবে। তার মানে কি, আমাদের বডিতে এই রড কোষটা নষ্ট হয়ে যাবে। আর এই রড কোষ আমাদের রাতে দেখতে সাহায্য করে। আর এই কোন কোষ কি করে? কোন কোষ হলো আমাদের দিনে দেখতে সাহায্য করে। এই কারণে কি হয়? এই কারণে তোমার হলো ভিটামিন এ এর অভাবে রাতকানা হয়, অর্থাৎ আমরা রাতে দেখতে পাই না। কারণ কি, আমরা রড কোষের জন্য রাতে দেখতে পাই, রডোপসিন রঞ্জকের কারণে রাতে দেখতে পাই, সেটা হলো ভিটামিন এ থেকে সৃষ্টি হয়। আর কোন কোষে কোনো সমস্যা হয় না, এই কারণে আমরা দিনে দেখতে পাই বা রাতে দেখতে পাই না। এই কারণে অর্থাৎ ভিটামিন এ যদি অভাব পড়ে আমাদের বডিতে, তাহলে রডোপসিনটা তৈরি হবে না, এই কারণে আমাদের চোখের রড কোষটা নষ্ট হয়ে যাবে, এই কারণে আমরা রাতে দেখতে পাবো না, কিন্তু দিনে দেখতে পাবো। কারণ আমাদের বডির কোন কোষে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ ওর সাথে ভিটামিন এ এর কোনো সম্পর্ক নেই। এটা হলো কাহিনী। এটা মাথায় রাখবা যে ভিটামিন এ এর অভাবে কি হয়? বৃদ্ধি রহিত হয়, অর্থাৎ আমাদের গ্রোথটা হবে না, আমাদের ত্বক শুষ্ক হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কি, আমরা রাত কানা হয়ে যাবো। তো আমরা রাতে দেখতে পাবো না, কারণ কি, আমাদের রডোপসিন রঞ্জকটা তৈরি হবে না চোখে। এই হলো কাহিনী। তো আমাদের এইগুলাই যা জানা লাগবে যে ভিটামিন এ এর অভাবে আমাদের কি কি হয়। দেন কি আছে? দেন আছে হলো এরপরে কি, এরপরে হলো ভিটামিন ডি। ভিটামিন ডি, তো এর কাজ কি? এর কাজ হলো অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণ করা, ক্যালসিয়াম শোষণ করা, শোষণ করা, শোষণ করে। আসলে জিনিসটা কি হয়? জিনিসটা হয় হলো, তুমি ধরো খাবার গ্রহণ করছো, অর্থাৎ ক্যালসিয়ামটা আমরা কেমনে পাই? আমাদের বডিতে ক্যালসিয়ামটা কেমনে যায়? আমরা বিভিন্ন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করি। গ্রহণ করে কি হয়? গ্রহণ করার পরে ওটা হলো আমাদের বডিতে যায়। এবং ক্যালসিয়ামটা মূলত আমাদের বডিতে, এই ক্যালসিয়ামের মেইন ভূমিকা হলো এরা আমাদের দেহের হাড় গঠনে ভূমিকা পালন করে। আমাদের দেহে যে হাড়টা আছে এটা মেইনলি তোমার ক্যালসিয়াম দ্বারা গঠিত। আমাদের হাড়ের তোমার 90% হলো তোমার ক্যালসিয়াম। এখন কথা হলো ক্যালসিয়ামটা কেমনে আসবে? এটা হলো আমাদের খাবার গ্রহণের মাধ্যমে আসবে। এখন তুমি খাবার গ্রহণ করলা, সেটা পরিপাক হয়ে তোমার হলো ক্ষুদ্রান্তে গেল,
দেন ক্ষুদ্রান্ত থেকে তোমার হলো সারা দেহে তোমার খাবারের যে পুষ্টিটা আছে অর্থাৎ ক্যালসিয়াম পটাশিয়াম এগুলা তোমার পুরো বডিতে ছড়ায় যায়। তো এই ভিটামিন ডিটা কি করে, এগুলো লিঙ্ক হিসেবে কাজ করে। অর্থাৎ তোমার অন্ত্রে ক্যালসিয়াম আছে, অন্ত্রে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামটা কোথায় লাগবে, হাড়ে লাগবে। তো অন্ত্র থেকে ক্যালসিয়ামটা হাড়ে নিয়ে যাবে, অন্ত্র থেকে ক্যালসিয়ামটা হাড়ে নিয়ে যাবে, কে নিয়ে যাবে, ভিটামিন ডি নিয়ে যাবে। ভিটামিন ডি অন্ত্র থেকে ক্যালসিয়ামটা হাড়ে নিয়ে যায়। এই জন্য বলছে যে অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণ করে, অর্থাৎ অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণ করে হাড়ে নিয়ে যায়, কে নিয়ে যায়, ভিটামিন ডি নিয়ে যায়। এখন তোমার বডিতে কি, বডিতে যদি এই ভিটামিন ডি এর অভাব পড়ে যায়, তোমার বডিতে কি, বডিতে যদি তোমার এই ভিটামিন ডি এর অভাব পড়ে যায় তাহলে কি হবে, বডিতে তোমার ভিটামিন ডি এর যদি অভাব পড়ে যায় তাইলে কি হবে, তাইলে হলো তোমার হলো হাড় রিলেটেড সমস্যা দেখা যাবে, হাড় জনিত বিভিন্ন সমস্যা দেখা যাবে। হাড় জনিত সমস্যা বলতে বিভিন্ন রোগ আছে, তোমার রিকেটস আছে, তারপরে হলো তোমার অস্টিওপোরোসিস আছে, অস্টিওপোরোসিস আছে, এরকম বিভিন্ন রোগ আছে। এই রোগগুলো তোমার দেখা যাবে কিসের অভাবে, ভিটামিন ডি এর অভাবে। কারণ কি, তোমার বডিতে যদি ভিটামিন ডি না থাকে তাহলে তোমার অন্ত্র থেকে ক্যালসিয়ামটা তোমার হাড়ে যাইতে পারবে না। আর হাড়ে যদি ক্যালসিয়াম না যায় তাহলে হাড়ে সমস্যা হবে। কি কি সমস্যা হতে পারে, বিভিন্ন রোগ হবে, রিকেটস, অস্টিওপোরোসিস, যেগুলো হাড়জনিত সমস্যা। এই হলো ভিটামিন ডি এর বিষয়। তো এই হলো ভিটামিন ডি গেল, এরপরে আছে হলো ভিটামিন ই। তো ভিটামিন ই কি, ভিটামিন ই হলো আমাদের বডিতে যেসব জারণ বিজারণ প্রক্রিয়া আছে, আমাদের বডিতে যেসব জারণ বিজারণ প্রক্রিয়া হয় এগুলাতে তোমার সাহায্য করে, জারণ বিজারণ প্রক্রিয়াতে সাহায্য করে। এগুলো মাথায় রাখবে, আমাদের বডিতে তো বিভিন্ন প্রক্রিয়া হয়, বিভিন্ন রিয়াকশন হয়। এখন মূলত কি করে, মূলত এই জারণ বিজারণ বিক্রিয়া হইলে আমাদের বডিতে কি, আমাদের বডিতে কিছু ক্ষতিকর মানে প্রভাব আছে, এই বিক্রিয়াগুলোর কিছু ক্ষতিকর প্রভাব আছে আমাদের বডিতে। তো এই ক্ষতিকর প্রভাব থেকে ভিটামিন ই আমাদের রক্ষা করে, কিন্তু আমাদের অত কিছু জানা লাগে, তুমি জাস্ট মাথায় রাখবা ভিটামিন ই মানে জারণ বিজারণ প্রক্রিয়া, ভিটামিন ই মানে জারণ বিজারণ বিক্রিয়া, তাইলে তোমার এমনি মাথায় খেলে যাবে, ওই অত কিছু জানা লাগবে না। তুমি জাস্ট মাথায় রাখবা যে ভিটামিন ই মানে হলো জারণ বিজারণ বিক্রিয়া, ভিটামিন ই মানে হলো জারণ বিজারণ বিক্রিয়া, এতটুকু জানলে হচ্ছে। তো ভিটামিন ই কেন, এরপরে হলো ভিটামিন কে। এরপরে আছে কি, এরপরে আছে হলো ভিটামিন কে। তো প্রথম কথা, ভিটামিন কে কিসে পাওয়া যায়, ভিটামিন কে হলো সবুজ শাকসবজিতে পাওয়া যায়। তাহলে রঙিন শাকসবজিতে পাওয়া যায় তো হলো ভিটামিন এ। রঙিন রঙিন শাকসবজিতে কি পাওয়া যায়, রঙিন শাকসবজি, রঙিন শাকসবজিতে পাওয়া যায় হলো ভিটামিন ই। আর হলো সবুজ শাকসবজিতে কি পাওয়া যায়, ভিটামিন কে পাওয়া যায়। এই দুইটা তোমরা একটু মিলাই পড়বা, ভিটামিন কে কিসে পাওয়া যায়, সবুজ শাকসবজিতে পাওয়া যায়, আর ভিটামিন এ হলো রঙিন শাকসবজিতে পাওয়া যায়। এই দুইটা একটু মিলাই পড়বা। তারপরে কি আছে, তারপরে হলো তোমার ভিটামিন এ। ভিটামিন এ কি একটা কাজ করে, এটা কি করে, আমাদের অন্ত্রে ব্যাকটেরিয়া তৈরি করে, অন্ত্রে কি করে, ব্যাকটেরিয়া তৈরি করে, ব্যাকটেরিয়া তৈরি করে, তৈরি করে। অর্থাৎ জিনিসটা এরকম, এই জিনিসটা এরকম যে আমাদের অন্ত্রে অর্থাৎ আমাদের ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রে এখানে বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া গুলো কি করে, আমাদের বডির ভালোর জন্য কাজ করে। অর্থাৎ আমরা যে খাদ্যটা গ্রহণ করি এই খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে, আমাদের বডিতে বিভিন্ন বিষাক্ত পদার্থ হয়, তৈরি হয়, এই বিষাক্ত পদার্থকে ধ্বংস করে দেয়। এরকম বিভিন্ন কাজে এই অন্ত্রে কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু ভালো ব্যাকটেরিয়া আছে যারা সাহায্য করে। এখন ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়া হলো তোমার সংখ্যা বৃদ্ধি করে। ব্যাকটেরিয়া কি করে, তোমার সংখ্যা বৃদ্ধি করে কি প্রক্রিয়ায়, অ্যামাইটোসিস প্রক্রিয়া বা দ্বিভাজন প্রক্রিয়া। তো এদের যে সংখ্যা বৃদ্ধির যে প্রক্রিয়া অ্যামাইটোসিস বা বিভাজন, ওই প্রক্রিয়ায় হলো ভিটামিন কে সাহায্য করে। অর্থাৎ ভিটামিন কে থাকলে কি হয়, ব্যাকটেরিয়া অনেক দ্রুত এদের সংখ্যা বৃদ্ধি করতে পারে। যেহেতু এরা সংখ্যা বৃদ্ধি করলে আমাদের বডিতে ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যাবে, তাহলে এরা যে কাজগুলো করতেছে ওই কাজগুলো আরো ভালোভাবে হবে, কারণ এদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তো এই অন্ত্রের ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করতেছে কি আমার ভিটামিন কে, এটা আমাদের জানা লাগবে। আর এটা কিসে পাওয়া যায়, সবুজ শাকসবজিতে পাওয়া যায়। আর এটা কিসে সাহায্য করে, এটা আরেকটা কাজ করে, এটা কিসে সাহায্য করে, এটা হলো আমাদের রক্ত তঞ্জনে সাহায্য করে, এটা হলো আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এটা হলো 2 টাকা। তাহলে আমরা ভিটামিন কে কোথায় পাওয়া যায় এটা জানলাম, এটা সবুজ শাকসবজিতে পাওয়া যায়। আর এই 2 টাকা যেটা হলো অন্ত্রের ব্যাকটেরিয়া তৈরি করে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, অর্থাৎ আমাদের কোনো জায়গায় কেটে গেলে ওইখানকার রক্তক্ষরণটা বন্ধ করতে ভিটামিন কে সাহায্য করে। তো এটা একটু মাথায় রাখবা, রক্ত জমাট বাঁধতে। তো আরেকটা জিনিস মাথায় রাখবা, রক্ত জমাট বাঁধতে শুধু ভিটামিন কে সাহায্য করে না, ফসফোলিপিডও সাহায্য করে, ফসফোলিপিডও সাহায্য করে, যেটা আমরা ফসফোলিপিডের কাজে পড়েছি। তাহলে রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে ফসফোলিপিড দুইজনই সাহায্য করে। তো মিলাই পড়লে তোমার 2টা পড়া হয়ে যাবে। তো আমার এডি কে 4টার কাজই শেষ। তো এইভাবে তোমরা এই 4টা সম্পর্কে একটু পড়ে নেবা, তাই পড়ে নিলে তো মানে তোমার এই ভিটামিন সম্পর্কে এতটুকুই তোমরা জানলেই হচ্ছে, আমি দাগাই দিচ্ছি প্লাস তোমাকে বুঝাই দিলাম আসলে কি হয়। তো এইভাবে তোমরা হলে এই 4টা ভিটামিন পড়ে নিলাম। তো আমাদের ভিটামিন টপিকটা কিন্তু শেষ, আমরা এই ডি কে সবগুলাই শেষ করে দিলাম। তো
আমরা কি কি শিখলাম? ভিটামিন এ। তো ভিটামিন এ তে কি শিখলাম? ভিটামিন এ হলো আমাদের বডিতে একটা রঞ্জক তৈরি করে, যেটার নাম হলো রডোপসিন রঞ্জক। এটা হলো আমাদের চোখের রড কোষে থাকে। এবং ভিটামিন এর যদি অভাব হয় তাহলে কি হয়? তাহলে হলে এই রডোপসিন রঞ্জকটা তৈরি হবে না। আর রডোপসিন রঞ্জকটা না তৈরি হলে, এটা মেইনলি রডোপসিন রঞ্জকটা আমাদের রাতে দেখতে সাহায্য করে। যদি রডোপসিন না থাকে তাহলে আমরা রাতে দেখতে পারবো না, আমরা রাতকানা হয়ে যাবো। আমরা রাতকানা হয়ে যাবো, তাহলে মানে ভিটামিন এ এর অভাবে আমরা রাতকানা হয়ে যাবো। এছাড়াও আরো দুইটা জিনিস হবে, আমাদের হলো বৃদ্ধি, আমাদের বৃদ্ধিটা হবে না, অর্থাৎ আমরা লম্বা হবো না। আর দ্বিতীয়ত হলো আমাদের ত্বক শুষ্ক হয়ে যাবে, এই হলো ভিটামিন ই। আর এটা কিসে পাওয়া যায়? এটা হলো তোমার রঙিন শাকসবজিতে পাওয়া যায়, তোমার হলো গাজর, টমেটো, তারপরে হলো ডিমের কুসুম, এগুলোতে পাওয়া যায়। এটা হলো ভিটামিন এ। এরপরে কি আছে? এরপরে আছে হলো তোমার ভিটামিন ডি। তো ভিটামিন ডির কাজ কি? আমরা যে ক্যালসিয়াম জাতীয় যে খাদ্যগুলা মানে গ্রহণ করি, তখন এগুলো পরিপাক হয়ে যায়, দেন আমাদের বডিতে কি থাকে? ক্যালসিয়ামটা থাকে। এগুলো কোথায় অবস্থান করে? ক্ষুদ্রান্তে, কারণ খাদ্যটা ক্ষুদ্রান্তে পরিপাক হয়, পরিপাক হওয়ার পরে যেগুলো লাগে না ওইগুলো বের হয়ে যায়, আর যেগুলো লাগে পুষ্টি পদার্থ অর্থাৎ ক্যালসিয়ামটা থেকে যায়। দেন এই ক্যালসিয়ামটাকে নিয়ে হাড়ে পাঠায়, হাড়ে কি পাঠায়? ভিটামিন ডি পাঠায়। এই জন্য অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণ করে ভিটামিন ডি। আর এই ভিটামিন ডি যদি না থাকে তাহলে ক্যালসিয়াম হাড়ে যাইতে পারবে না, আর আমাদের হাড়জনিত বিভিন্ন রোগ, রিকেটস, অস্টিওপোরোসিস, এইসব হবে। গেল ভিটামিন ডি গেল। ভিটামিন ই কি? আমাদের বডিতে যেসব জারণ বিজারণ প্রক্রিয়া হয় এই রিলেটেড কাজকর্ম করে হলো ভিটামিন ই। তোমরা যে জানবা যে জারণ বিজারণ প্রক্রিয়া মানে ভিটামিন ই। এরপর হলো ভিটামিন কে। ভিটামিন কে হলো সবুজ শাকসবজিতে পাওয়া যায়, আর ভিটামিন এ হলো রঙিন শাকসবজিতে পাওয়া যায়। আর এই ভিটামিন কে দুইটা কাজ করে, আমাদের অন্ত্রে যে ভালো ব্যাকটেরিয়া আছে এগুলোর সংখ্যা বৃদ্ধি করে এদের কাজগুলোকে আরো তাড়াতাড়ি করতে সাহায্য করে, অর্থাৎ অন্ত্রের ব্যাকটেরিয়াকে মানে ব্যাকটেরিয়া তৈরি করে বা এদের সংখ্যা বৃদ্ধি ঘটায়। আর কি? আমাদের রক্ত তঞ্জনে সাহায্য করে। শুধু যে ভিটামিন কে আমাদের রক্ত তঞ্জনে সাহায্য করে এরকম না, মানে রক্ত জমাট বাঁধতে তোমার শুধু ভিটামিন কে সাহায্য করে এরকম না, আমাদের বডিতে যে ফসফোলিপিড থাকে এরা হলো আমাদের দেহে হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো এইভাবে তোমরা ভিটামিনের কাজগুলো পড়ে নিবা। তো আমাদের ভিটামিনের কাজ শেষ। তো গেল আমার ভিটামিনের, ভিটামিন গেল। তো এরপরে কি আছে? এরপরে তোমাদের এরপরের টপিক হলো তোমার জীবদেহে লিপিডের ভূমিকা। তো এখানে তোমাদের শুধু আমি একটা লাইন দাগাই দিচ্ছি, একটা লাইন দাগাই দিচ্ছি। লাইনটা কি? টারপিনস জাতীয় লিপিড উদ্ভিদের সুগন্ধি সৃষ্টি করে। তো এটা তোমরা আগেই জানো, উদ্ভিদের সুগন্ধি সৃষ্টি করে। উদ্ভিদের সুগন্ধি সৃষ্টি করে কারা? টারপিন সৃষ্টি করে। এটা তোমরা খুব ভালো করেই জানো, এটা আর নতুন করে বলা লাগবে না, কারণ এদের কাজই হলো সুগন্ধি সৃষ্টি করা। হোক সে উদ্ভিদের সৃষ্টি করুক, হোক সে প্রসাধনীতে সৃষ্টি করুক, হোক সে বার্নিশের কাজে সৃষ্টি করুক, বাট এদের মেইন কাজ কি? এদের মেইন কাজ হলো সুগন্ধি সৃষ্টি করা। তো এরকম ডাইরেক্টলি আগে লেখা ছিল না, এই জন্য এই লাইনটা দেখা দিচ্ছে কি উদ্ভিদের সুগন্ধি সৃষ্টি করে কে? টারপিন জাতীয় লিপিড। তো এই লাইনটা তোমরা একটু পড়ে নেবে, আর বাকি যেগুলো আছে ওইগুলো তোমরা এতক্ষণই পড়ে ফেলছো। তো ওইগুলো তোমার পড়ে কোনো লাভ নাই। আর এরপর একটা শখ আছে, শখটা একটা মানে ফালতু শখ, এটা কোনো কাজের শখ না, তো এটা পড়া লাগবে না। তো মোটামুটি এইগুলা দিয়ে কিন্তু আমার লিপিড টপিকটা শেষ হয়ে গেল। এরপরে তোমার ওই যে এই অধ্যায়ে দক্ষতা অর্জন, তো ওইখানে একটু যাই, ওইটা একটু দাগাই দেওয়া হয় না, তো ওটা তোমাদেরকে একটু দাগাই দিই। তো ওইটা দাগাই দিয়ে ওই টপিকগুলো একটু বুঝাই দিলে আমার টপিক, আমার এই অধ্যায়টা শেষ হয়ে গেল। তো তোমরা যাও এই অধ্যায়ে দক্ষতা অর্জন, ওই জায়গাটায় যাও। এই অধ্যায়ে দক্ষতা অর্জন ওইখানে গেছো, ওইখানে যাওয়ার পরে তোমার হলো ইসে যাও, 8 নাম্বার পয়েন্টে যাও। 8 নাম্বার পয়েন্টে লেখা আছে দুটি অণুর মধ্যকার আকর্ষণজনিত আন্ত অণু বন্ড হলো হাইড্রোজেন বন্ড। দুটি অণুর মধ্যকার আকর্ষণজনিত আন্ত অণু বন্ড হলো হাইড্রোজেন বন্ড। তো এই 8 নাম্বার লাইনটা দাগাও। 8 নাম্বার লাইনটা দাগাইলা, দাগানোর পরে তুমি 12 নাম্বারে যাও, সরি 12 না, 22 নাম্বারে যাও। 22 নাম্বারে লেখা আছে প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিড হলো 20টি। প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিড হলো 20টি, এটা দাগাও। প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিড 20টি, এটা দাগাও। দেন হলো তোমরা 31 নাম্বারে যাও। 31 নাম্বারে লেখা আছে লিনোলিক এবং লিনোলিনিককে বলা হয় অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। এই পুরা লাইনটুকু দাগাও। দাগাইলা, দাগানোর পরে তোমরা হলো ইসে চলে যাও, তোমরা হলো তোমরা হলো 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 তোমরা হলো 38 নাম্বারে যাও। 38 নাম্বারে দেখবা নিচের দিকে, 38 নাম্বারে তোমার দ্বিতীয় লাইনে লেখা আছে পোস্টিটিক গ্রুপটা যদি, দ্বিতীয় না তৃতীয় লাইনে লেখা আছে পোস্টিটিক গ্রুপটা কোনো মেটাল হলে সেই মেটাল অংশকে কোফ্যাক্টর বলা হয়। পোস্টিটিক গ্রুপটি কোনো মেটাল হলে সেই মেটাল অংশকে কোফ্যাক্টর বলা হয়, এতটুকু দাগাও। তারপরে হলো তোমার ইসে চলে যাও, 40 নাম্বারে যাও। 40 নাম্বারে তোমার লেখা আছে পোস্টেটিড গ্রুপ কোনো জৈব রাসায়নিক পদার্থ হলে তাকে কোএনজাইম বলা হয়, এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে 41 নাম্বারে আসো। 41 নাম্বারে লেখা আছে চোখের ছানি অপসারণে ট্রিপসিন এনজাইম ব্যবহার করা হয়। চোখের ছানি অপসারণে ট্রিপসিন এনজাইম ব্যবহার করা হয়, এতটুকু দাগাও। এইগুলা তোমরা দাগায় নাও। এইগুলা বাদে বাকি যা আছে এগুলো অলরেডি তোমরা অধ্যায়তে পড়ে ফেলছো। তো এইগুলা তোমার বাকিগুলা নতুন করে পড়া লাগবে না, এইগুলাও তোমরা পড়ছো, বাট এখানে একটু গুছাই দিয়ে আছে, এই জন্য এগুলা তোমাকে দাগাই দিচ্ছি। তো এইগুলা তোমরা একটু দাগায় নাও, দেন আমি এক এক করে বুঝাচ্ছি। প্রথমে 8 নাম্বারে আসে, তো 8 নাম্বারে কি লেখা আছে? 8 নাম্বারে লেখা আছে দুইটা অণুর মধ্যে, দুইটা অণুর মধ্যে, দুইটা অণুর মধ্যে আকর্ষণজনিত, আকর্ষণজনিত আন্ত আণবিক বন্ধন, আন্ত অনুবন্ধন, আন্ত অনুবন্ধন হলো হাইড্রোজেন বন্ধন।
হাইড্রোজেন বন্ধন। এখন এই জিনিসটা আসলে অতটা ঠিক না। অর্থাৎ তুমি এই যে এখানে যে বন্ডগুলা পড়তেছো, অর্থাৎ এই যে তুমি এই যে কি শর্করার ক্ষেত্রে বন্ড, কার্বনের সাথে কার্বন, কার্বনের সাথে কার্বন, কার্বনের সাথে কার্বন, তার সাথে কি এই যে এইচ আছে, ও এইচ আছে, তো এই বন্ধনগুলো এগুলো মূলত তোমার সমযোজী বন্ধন। এগুলা কি সমযোজী বন্ধন। অর্থাৎ তুমি এই অধ্যায়তে যে বন্ধনগুলো পড়ছো এগুলো মূলত তোমার সমযোজী বন্ধন। বা তোমার বইতে এই লাইনটা দিয়ে আছে, দুটি অণুর মধ্যে আকর্ষণ জনিত আন্ত অনুবন্ধন, দুটি অণুর মধ্যে আকর্ষণ জনিত আন্ত অনুবন্ধন হলো হাইড্রোজেন বন্ধন। তো এই জিনিসটা আমি দাগাই দেওয়ার কারণ কি, যদি তোমার এটা যদি ডাইরেক্টলি এইখান থেকে এমসিকিউ আসে, তো বই পড়লে তুমি বুঝতে পারবে যে এখানে তোমার সব হলো সমযোজী বন্ধন, তাহলে তুমি অ্যান্সার করবা সমযোজী বন্ধন। আর তোমার বইতে ডাইরেক্টলি হাইড্রোজেন বন্ধন লেখা আছে, হ্যাঁ লজিক্যালি জিনিসটা ঠিক না, লজিক্যালি আসলে সমযোজী বন্ধন হওয়ার কথা, বা এরা দিছে হাইড্রোজেন বন্ধন। আর তোমার ছাত্র তো ভেবে প্রশ্ন করবে না, সে তো বই দেখে প্রশ্ন করবে, তো সে অ্যান্সার দিয়ে রাখবে হলো তোমার হাইড্রোজেন বন্ধন, তাহলে তোমার জিনিসটা ভুল যাবে। এই জন্য তোমার এই লাইনটা দাগাই দিচ্ছে যাতে তুমি এই জিনিসটা নিয়ে সতর্ক হও। অর্থাৎ তুমি এখানে যে সমযোজী দাগাবা, কিন্তু তোমার বইতে কিন্তু এখানে হাইড্রোজেন বন্ধন দিয়ে আছে, এই জন্য এই জিনিসটা যেহেতু তোমার মাথায় থাকে তাই সেটা তুমি দাগাবা। অর্থাৎ লজিক্যালি জিনিসটা সমযোজী বন্ধন হবে, বা তোমার বইতে হাইড্রোজেন বন্ধন দিয়ে দিছে। এই কারণে তোমরা জিনিসটা একটু মাথায় রাখবা, যে এরকম যদি প্রশ্ন আসে তাহলে খেয়াল রাখবা যে এটা হাইড্রোজেনও হইতে পারে, কারণ তোমার বইতে হাইড্রোজেন আছে, যদি এর সাথে মিলে যায় তাহলে হাইড্রোজেন অ্যান্সার করবা। এই জন্য এটা দাগাই দেয়, কারণ এটা তুমি বই পড়লে বুঝতে পারবা না। 8 নাম্বার গেল। 8 নাম্বার তাহলে তোমরা বুঝলা। দেন কত আছে, দেন হলো তোমাদের কি 22 নাম্বার দাগাইছে। 22 নাম্বার কি, প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিড কয়টি? প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিড হলো 20টি, অলরেডি জানো এটা, জাস্ট এখানে দাগাই দিছি, এটা খুব ইম্পর্টেন্ট তো এই জন্য একবার দাগাই দিছি। তো 22 নাম্বার তোমরা জানো। দেন 23 নাম্বারে, তো 23 নাম্বারও তোমরা ভিতরেই পাইছো কি, লিনোনিক, লিনোলিক, আর হলো লিনোলিনিক লিনোলিনিক অ্যাসিড, লিনোলিনিক অ্যাসিড। এইগুলাকে কি বলা হয়, এগুলাকে তুমি বইতে বসতে এগুলাকে আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বলা, সরি আবশ্যকীয়, এগুলাকে কি বলে, এগুলাকে তোমার আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড বলা হয়, ফ্যাটি অ্যাসিড বলা হয়। আর তোমার এইখানে কি বলা হয়েছে, এগুলাকে এগুলাকে তোমার অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড বলা হয়েছে, অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড বলা হয়েছে। এখন কথা হলো, তুমি যদি পরীক্ষায় প্রশ্ন পাও, যে পরীক্ষায় যদি আসে যে নিচের কোনটি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড, তখন তোমার মাথায় কনফিউশন চলে আসে, আমি তো বইতে আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড পড়েছিলাম, অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড কি, তখন তুমি জানা জিনিস ভুল করে তো আসবে। অর্থাৎ এই লিনোলিক, লিনোলিক ফ্যাটি অ্যাসিড এরা আবশ্যকীয় অত্যাবশ্যকীয় দুইটা আসলে একই জিনিস, আবশ্যকীয় দ্বারাও যা বোঝায়, অত্যাবশ্যকীয় দ্বারা তাই বোঝায়। তার মানে তোমার পরীক্ষায় যদি আসে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড কারা, লিনোলিক, লিনোলিক, তোমার পরীক্ষায় যদি আসে আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড কারা, লিনোলিক, লিনোলিক, তো এই দুইটা জিনিস সেম। এই কনফিউশনটা যদি না হয়, এই জন্য আমি এটা তোমাকে দাগাই দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারো যে আবশ্যকীয় আর অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড একই জিনিস, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য তোমরা একসাথে এই জিনিসটা লিখে রাখো, যে আবশ্যকীয় অত্যাবশ্যকীয় দুইটাই কি, লিনোনিক আর লিনোলিনিক অ্যাসিড। আবশ্যকীয় আর অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড হলো লিনোনিক আর লিনোলিনিক ফ্যাটি অ্যাসিড, মানে অ্যাসিড। তো এইভাবে তোমরা এটা একটু পড়ে রাখবে, তো যাতে তোমরা কনফিউজ না হও, এই জন্য এটা আমার দাগাই দেয়। এরপরে কি আছে, এরপরে আছে হলো তোমার এই যে ওই জিনিসটা, অর্থাৎ এই যে এনজাইম, এনজাইম কি থাকে, এনজাইমে তোমার হলো প্রোটিন প্লাস অপ্রোটিন থাকে, প্রোটিন প্লাস অপ্রোটিন অংশ থাকে, প্রোটিন প্লাস অপ্রোটিন অংশ থাকে। এখন কথা হলো এই যে অপ্রোটিন অংশ, অপ্রোটিন অংশকে কি বলা হয়, প্রোস্থেটিক গ্রুপ বলা হয়, প্রোস্থেটিক গ্রুপ বলা হয়। তো এখানে জিনিসটা খুব সুন্দর করে দিয়ে আছে, তোমার বইতে যেটা ভুল লেখা আছে এখানে সুন্দরভাবে লেখা আছে, যে প্রোস্থেটিক গ্রুপটা যদি মেটাল হয়, প্রোস্থেটিক গ্রুপটা যদি মেটাল হয়, তাহলে সেই প্রোস্থেটিক গ্রুপকে তোমার কি বলা হয়, সেই প্রোস্থেটিক গ্রুপকে তোমার কোফ্যাক্টর বলা হয়, কোফ্যাক্টর বলা হয়। আর প্রোস্থেটিক গ্রুপটা যদি তোমার জৈব রাসায়নিক পদার্থ হয়, জৈব রাসায়নিক পদার্থ হয়, জৈব রাসায়নিক পদার্থ হয়, তাহলে সেই প্রোস্থেটিক গ্রুপকে তোমার কোএনজাইম বলা হয়, কোএনজাইম বলা হয়। এইভাবে তোমরা একটু আলাদাভাবে পড়ে রাখবা, যে প্রোস্থেটিক গ্রুপটা যদি তোমার মেটাল হয়, তাহলে সেই প্রোস্থেটিক গ্রুপকে কি বলা হয়, কোভেক্টর বলা হয়। প্রোস্থেটিক গ্রুপটা যদি তোমার জৈব রাসায়নিক পদার্থ হয়, তাহলে সেই প্রোস্থেটিক গ্রুপটাকে কি বলা হয়, তোমার কোএনজাইম বলা হয়। এখানে তোমার হলো 38 আর 40 নাম্বার পয়েন্টে এই জিনিসটাই বলা হয়েছে। তো এটা এখানে সুন্দরভাবে বুঝাই বলা হয়েছে, এই জন্য এটা তোমাদেরকে দাগাইটা। তাহলে আমরা জানতে পারলাম যে অত্যাবশ্যকীয় আর আবশ্যকীয় দুই টাইপের অ্যামিনো অ্যাসিডই হলো তোমার লিনোলিক আর লিনোলিনিক অ্যাসিড, মানে দুই টাইপের ফ্যাটি অ্যাসিড। তোমরা কখনো এটা ভাববা না যে আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড এক জিনিস আর অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড আরেক জিনিস, দুইটাই কিন্তু এক জিনিস, তো এটা গুলাই ফেলবা না। দেন কি আছে, দেন আরেকটা লাস্টে আরেকটা জিনিস দাগাই দিছিলাম, যে চোখের ছানি অপসারণে, চোখের ছানি অপসারণ, চোখের চোখের ছানি অপারেশনে, অপারেশনে কোন এনজাইম ব্যবহার করা হয়, ট্রিপসিন এনজাইম ব্যবহার করা হয়, ট্রিপসিন এনজাইম ব্যবহার করা হয়, টিপসিন এনজাইম ব্যবহার করে। চোখের ছানি অপারেশনে কি ব্যবহার করে, টিপসিন এনজাইম ব্যবহার করে। এটা অলরেডি পড়াইছি, এখানে আরো ভালোভাবে দিয়ে আছে, প্লাস এটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য এটা আবার দাগাই।
এই হলো জিনিস। তো এখানে তোমার প্রথমে 8 নম্বরে যেটা আছে ওটা একটু মুখস্থ রাখবা, ওটা আসলে ভুল দিয়ে আছে, আর যদি পরীক্ষায় চলে আসে ওই খাতিরে ওটা একটু মুখস্থ রাখবা। আর এদিকে বাকি সবই তুমি মোটামুটি জানো, খালি ওই যে অত্যাবশ্যক আর আবশ্যকের ভিতরে কনফিউজ হবে না। আবশ্যক ও ফ্যাটি অ্যাসিড হলো তোমার লিনোলিক আর লিনোলিনিক অ্যাসিড, আবার অত্যাবশ্যক ফ্যাটি অ্যাসিড লিনোলিক লিনোলিনিক অ্যাসিড। তো এটা গুলাবা না, আর এইগুলা তুমি আগেই জানো, বাট একটু মানে আবার পড়ার জন্য এগুলো একটু দাগাই। আর এইগুলা বাদে বাকি যা আছে সব তুমি অলরেডি ভিতরে পড়ে ফেলছো, এগুলো আর তোমার নতুন করে তোমার পড়ার আর কিছু বাদ নাই। তুমি অলরেডি ভিতরে বাকি সবকিছু পড়ে ফেলছো, যেগুলো তোমার একটু সমস্যা হতে পারতো ওইগুলো আমি দাগাই দিচ্ছি। তো দেখো এইগুলোর মাধ্যমে কিন্তু আমার এই অধ্যায় পুরা শেষ। তো আমরা কোষ রসায়ন অধ্যায়টা কিন্তু A to Z সব শেষ করে ফেললাম। আজকে আমাদের লিপিডের পার্ট 2 ভিডিও ছিল, এই ভিডিওর মাধ্যমেই আমরা আমাদের কোষ রসায়ন অধ্যায়টা পুরো শেষ করলাম। 10টা লেকচারের মাধ্যমে আমাদের কোষ রসায়ন মানে অধ্যায়টা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা টপিক শেষ হয়ে গেল। এরপরে আমাদের নেক্সট এই ওভারভিউ ক্লাসটা আসবে। ওভারভিউ ক্লাসে আমি একটা ক্লাসের মাধ্যমে পুরো টপিকটা, অর্থাৎ 10টা লেকচারে যা পড়াইছি তোমার 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমি 10টা লেকচারের ওই সব কিছুকে একসাথে তোমার রিক্যাপ করে দিব। দেন হলো তারপরে এইচএসসি স্ট্যান্ডার্ড একটা ক্লাস দিব, ওইখানে আমি তোমার হলো এখান থেকে কিরকম সিকিউ আসে, কিরকম এমসিকিউ আসে, কিরকম ক খ গ ঘ আসে, এগুলো তোমাদেরকে এক্সপ্লেন করব। তো নেক্সট ভিডিওতে আমরা এই পুরা অধ্যায়টা একবার রিক্যাপ করব। তো আজকের ভিডিওর মাধ্যমে আমাদের কোর্স রসায়ন অধ্যায়টা পুরা শেষ হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।